আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানালে ভালো হতো, যারা যারা ক্লাস করতেছো জুমে প্লাস ফেসবুকে। হ্যাঁ, লিজা আক্তার জানাইছে সাউন্ড ঠিক আছে। তো আমাদের এই ক্লাসটা তোমরা যারা যারা ফেসবুকে আছো 3B গ্রুপে এখন ডিরেক্টলি লাইভে গেছে, আর যারা যারা 3A গ্রুপে আছো সেটা তোমরা ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবা। সব থেকে ভালো হয় জুমে ক্লাস করলে। আমাকে ফেসবুকে একটু জানাও তো যারা যারা সাউন্ড। হ্যাঁ ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। তো শুরুতে দুই তিনটা কথা। কনগ্রাচুলেশন, তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ। কেমন হলো পরীক্ষা? তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে আশা করি। আচ্ছা, এখন মানে লাইক আমাদের আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা আমরা শুরু করব তার আগে কিছু বেসিক কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে নেই। প্রথম কথা হচ্ছে, তোমরা তো আমাদের অনেক পুরাতন স্টুডেন্ট, তো তুমি খেয়াল করবা যে আমাদের যে তোমরা জানো যে আমাদের এখানে অনলাইন ক্লাস নেওয়ার সময় একজন টিচার থাকেন যে তোমাদের জুমের বা ফেসবুকের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হেল্প করেন। তো সেরকমই যারা যারা জুমে আছো, 163 জন ক্লাস করতেছো জুমে, ফেসবুকে 29 জন আছো। তো এখানে জুমে একটা আইডি তোমরা পাবা যারা জুমে আছো। আইডিটার নাম হচ্ছে, পার্টিসিপেন্টে গেলে দেখবে একেবারে উপরের দিকে থাকবে QNA ডক্টর রাফসান জানি ভাইয়া। ক্লাস চলাকালীন সময়ে যদি কোনো প্রশ্ন করার দরকার হয়, তোমরা রাফসান জানি ভাইয়াকে কমেন্ট করবা বা মেসেজ করবা, তাহলে উনি তোমার এটার উত্তর দিবে। ক্লাস চলাকালীন সময়ে আমাকে কোনো ধরনের প্রশ্ন করার দরকার নাই, শুধুমাত্র আমি যখন কোনো কিছু জিজ্ঞেস করব তখন সেটা আমাকে অ্যান্সার দিবা, ঠিক আছে? এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে বেসিক বলার কিছু নেই। আমি আবারও বলে দিলাম যে ফেসবুকেও তোমরা রিপ্লাই পাবা, জুমেও রিপ্লাই পাবা। একজন ডেডিকেটেড টিচার আছেন ডক্টর রাফসান জানি ভাইয়া, একেবারে পার্টিসিপেন্ট লিস্টের একেবারে উপরের দিকেই পাবা, সো তাকে জিজ্ঞেস করবা। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে আমাদের আজকের ক্লাস, আজ ক্লাসের টপিক হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। তোমরা কি সবাই বই নিয়ে বসছো? আমাকে বলো তো, ইসাক স্যারের বইটা কি হাতে নিয়ে বসছো কিনা একটু জানাও তো। তোমরা কি সবাই বই নিয়ে বসছো? ইনশাল্লাহ ঠিক আছে, সবাই কিন্তু বই খাতা নিয়ে বসতে হবে। হ্যাঁ, অনেকেই আছে যে এইচএসসি পরীক্ষা শেষ, আমরা একটু 3 মাসের একটা ছুটি নিয়ে আসি চিন্তা করতেছো। বাট দ্য থিং ইজ যে আলটিমেটলি মানে এটাই তো লাইফের সব থেকে ইম্পর্টেন্ট সময়। এখন এই সময়টাতে না আসলে কোনো গ্যাপ দেওয়ার সুযোগ নাই। যেহেতু আমরা চিন্তা করতেছি যে তোমরা অফলাইন ক্লাস শুরু হবে, তোমরা জানো 4 তারিখ থেকে, তো এই 10 দিনও যাতে তোমাদের বসে থাকা না লাগে, অ্যাটলিস্ট যাদের যাদের পড়ার আগ্রহ আছে পড়বা। হ্যাঁ, কারণ সবার তো আসলে মেডিকেলে পড়ার প্রতি ডেডিকেশন সেম লেভেলের হয় না, তাই না? সবাই তো আসলে মেডিকেলে পড়েও না। এই জন্য অনেকের অনেক কোয়েশ্চেন ছিল যে ভাইয়া কেন আজকেই ক্লাস, কেন আজকেই ক্লাস, আমাদের পরে হইলে কি হইতো। তোমার যদি করতে মন না চায় পরে রেকর্ডিং দেখে নিবা, এটাতে কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, তো আমাকে দুইটা প্রশ্নের অ্যান্সার দিবা ক্লাস শুরুর আগে, এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে শুরুতেই করে ফেলতে পারো, আমরা অ্যান্সার দিব, ঠিক আছে? তো এরপরে কিন্তু ক্লাসে ঢুকে যাব। তো 205 জন ক্লাস জয়েন করছো, আশা করি আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, শুরু করব। তার আগে আমাকে একটা কথা এখন বলবা, তোমাদের এই গাঠনিক ধর্ম তো শর্ট সিলেবাসে ছিল না, তাই না? তো তোমরা কি এই চ্যাপ্টারটা মানে কখনোই পড়ো নাই? জিনিসটা কি এমন, একটু বলো তোমাকে। মানে কখনোই পড়া হয় নাই? মানে অনেকে আছে যে হ্যাঁ ভাইয়া শুরুর দিকে ছিল, ডিসিশন আসে নাই। আচ্ছা, অনেকের কিছু বেসিক পড়া আছে, অনেকের কিছু অনেকের পড়া নাই। তো এখন মনে রাখবা, তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ। বেসিক জানে অনেক, তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ। এখন কিন্তু মানে তোমাদের এখানে তো সবার টার্গেট মেডিকেলেরই পড়া। এখন মেডিকেলে পড়তে হইলে যে আমাকে সবকিছু বুঝতে হবে এমনটা না, আমাকে সবকিছু পারতে হবে। এর মধ্যে একটা পার্থক্য আছে, বুঝা আর পারার মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? একটা কথা বলো, তুমি কি এই চ্যাপ্টার নিয়ে থিসিস করতে চাও নাকি মেডিকেলে চান্স পাইতে চাও? সিম্পল কথা, এটা মাথায় ঢোকাও আগে। হ্যাঁ, তো আমি তোমাকে এমন করেই পড়াবো, যাতে এই চ্যাপ্টারের যতগুলা প্রশ্ন মেডিকেলে আসবে তুমি যাতে কোনোটাই ভুল না করো। কিন্তু এখানে একটা রিকোয়েস্ট আছে, সবাইকে বই খাতা নিয়ে বসতে হবে। একজন বলছে কখনোই পড়া হয় নাই, কোনো টেনশন নাই ভাই, কখনো পড়া না হইলেও কোনো টেনশন নাই। হ্যাঁ, আমি তোমাকে এমন করেই পড়াই দিব যাতে আজকে এই চ্যাপ্টারটা আর পড়াই না লাগে।
হ্যাঁ, এবং একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই বই খাতা নিয়ে বসবা। অনেকে শুয়ে বসে ক্লাস করতেছো, আমি কিন্তু দেখতে পারতেছি, ঠিক আছে? তো এই শুয়ে বসে ক্লাস করো না, উঠা বসো। হ্যাঁ, অনেকে তো ভুলে ভিডিও অন হয়ে যায়, তোমরা তো আসলে জানো না। যেটাই হোক, এই যে মাত্র ভুলে বসে ভিডিও একজন অন করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো বেসিক কথাবার্তা শেষ। দুইটা কথা, একটা ক্লাস 2 ঘন্টা সময় ধরে হয়। হ্যাঁ, আমার ক্লাস তোমরা আগে পাইছো কি পাও নাই আমি জানি না। আমার ক্লাসটা তোমরা আগে পাইছো কি পাও নাই জানি না। আহ আমার ক্লাসকে আগে পাওয়া হয়েছে, যদি পাওয়া হয়ে থাকে তুমি জানো যে আমি তোমাদেরকে যতটুকু, মানে ক্লাসটা বড় হয় যেহেতু, যতটুকু পড়া আমরা এখানে পড়াই দিই। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে শুরু করে ফেলি। পদার্থের গাঠনিক ধর্ম, হ্যাঁ, তো এখানেই পড়তে হবে। কথা বুঝতে পারছি? তার মানে যতটুকু পড়া আমরা এখানেই মুখস্থ করবো, যাতে বাসায় আর পড়া না লাগে। ঠিক আছে, একজন বলছে শর্ট সিলেবাসের বাইরেও কি হবে কিনা। দেখো হুমায়রা, এই শর্ট সিলেবাস লং সিলেবাসের ব্যাপারটা হচ্ছে কি, আমি জাস্ট একটা বেসিক কথা বলে, এখনো তোর ইনডিসিশনের ভুগতেছে। তো মাঝখানে একটা পোস্ট আসছিল যে ক্লাস হয়তো বা তোমার অনলাইনে হবে, সরি, ক্লাস হয়তো বা তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়তো বা আমাদের ইয়াতে হবে, কি বলে, শর্ট সিলেবাসে হবে। মাঝখানে একটা কথা আসছিল, এখন আন্দোলন চলতেছে। এখন এই আন্দোলনের যে ব্যাপারটা, মেইন কথা হচ্ছে, তোমরা কি জানো যে তোমাদের আগের বছর যারা সিনিয়ররা পরীক্ষা দিছিল, তারা কিন্তু এইচএসসি পরীক্ষাই দেয় নাই। ঠিক আছে, তারা কি এইচএসসি পরীক্ষা দিছিল বলতো? তারা কিন্তু এইচএসসি পরীক্ষাই দেয় নাই, এরপরে কিন্তু তাদের ফুল সিলেবাস থেকেই পরীক্ষা হয়েছিল। হ্যাঁ, তো এই জন্য, যেহেতু এখনো একটা ব্যাপারটা ইনডিসিশনে হচ্ছে, এবং মাঝখানে আমরা মানে একটা ইনফরমেশন পাইছি যে ফুল সিলেবাসেই হবে, এই জন্য তোমাদের শর্ট সিলেবাসের বাইরের একটা টপিক আমরা আজকে পড়াই ফেলবো। যাতে তোমাদের তো অলরেডি শর্ট সিলেবাস পড়ানো শেষ আমাদের এখান থেকে, তারপরে ওগুলো আমাদের অফলাইনে ক্লাস হবে। তো যেহেতু অনলাইনে একটা ক্লাস হচ্ছে, আমরা শর্ট সিলেবাসের বাইরেও একটা ক্লাস করব, যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, এছাড়া আর কিছুই না। বাট লং সিলেবাসে হওয়ার চান্স আছে, এটাই বেশি, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। তারপরেও ইদানিং অনেক গবেষণা চলতেছে যে অনেক, আমরা ফেসবুকে অনেক পোস্ট দেখতেছি যে শর্ট সিলেবাসে হওয়ানোর জন্য আন্দোলন চলতেছে। সেক্ষেত্রে মানে এটা নিয়ে এখন মাথায় ঘামানোর কিছু নাই, মানে এই মুহূর্তে এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামানো যাবে না। আর ক্লাসের মাঝখানে যারা যারা হ্যান্ড রেইজ করবা, তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি, তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে একজন টিচার, ডেডিকেটেড টিচার বসে আছেন। তুমি খুঁজে পাবা পার্টিসিপেন্টে গেলে, কিউএনএ ডক্টর আফসানজানি ভাইয়া, ওনাকে প্রশ্ন করবা। হ্যাঁ, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে ওটাই, আমরা মোটামুটি শুরু করি। এরপরও ক্লাসের ফাঁকে তো আমরা এই ব্যাপার নিয়ে কথা বলবোই, তোমাদের সাথে ক্লাসের শেষে আমি সরাসরি কথা বলবো, টেনশন করা কিছু নাই। সবাই এখন বই খাতা নিয়ে বসো, কলম নিয়ে বসো, উঠা বসো, পড়তে হবে। ঠিক আছে, গাঠনিক ধর্ম প্রথম পেজ। এই পেজে কে কে এখন আসো আমারে বলো। সবাই এই পেজে আসছো? ইনশাল্লাহ আসছি না সবাই পেজে? সবাই কলম নিয়ে বসতে হবে, খাতা নিয়ে বসতে হবে। ঠিক আছে, এই পেজ পড়বো না, এই পেজ আমরা পড়বো না। দুইটা কথা মনে রাখবা, যে সবকিছু পড়ার প্রয়োজন নাই, সবকিছু পড়ার কোনো প্রয়োজন নাই। আর এই চ্যাপ্টার থেকে মেডিকেলে প্রতি বছর 2টা থেকে 3টা প্রশ্ন আসে, প্রতি বছর 2টা থেকে 3টা কোয়েশ্চেন আসে। এবং এই চ্যাপ্টারটা ওভারঅল অনেক কঠিন একটা চ্যাপ্টার। এই জন্য আমরা এই চ্যাপ্টারে যতটুকু প্রয়োজন এর বাইরে কিছু পড়বো না। তো কিছু বেসিক ব্যাপার স্যাপার তোমরা জানো, যেমন এই চ্যাপ্টারের প্রথম 3 পেজে কি কি আছে চলো আমরা একটু দেখে আসি। যেমন মনে করো আন্ত আণবিক আকর্ষণ বল, এটা পড়ার কোনো প্রয়োজন নাই। এই পাঠ থেকে শিক্ষার্থীরা কি জানবে, পড়ার কোনো প্রয়োজন নাই। যেমন মনে করো যে আন্ত আণবিক আকর্ষণ ও বিকর্ষণ বল, এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক বল, তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক বল, বায়বীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক বল, প্রথম 3 পেজে এতটুকু টপিক আছে। তো এই 3 টপিক থেকে কি কি পড়তে হবে আমি দেখো এই জায়গায় লিখছি, না এখনো লিখি নাই। আমাকে একটা সিম্পল কথা বলো, কঠিন পদার্থ। আচ্ছা, কঠিন পদার্থের অণুসমূহ কি কাছাকাছি থাকে না দূরে দূরে থাকে, আমাকে বলো তো ভাইয়া। একটু বেসিক চিন্তা করে বলো তো, কঠিন পদার্থের অণুসমূহ কি কাছাকাছি থাকে নাকি দূরে দূরে থাকে? দেখছো তোমরা কিন্তু পারতেছো, মিফতাহুল অ্যান্সার দিচ্ছ, সবাই অ্যান্সার কাছাকাছি থাকে। আচ্ছা, কাছাকাছি থাকার মানে এই অণুসমূহের মধ্যে কি আকর্ষণ বেশি না কম, বলো তো? আকর্ষণ সমূহ বেশি, আকর্ষণ সমূহ বেশি দেখেই তারা কাছাকাছি থাকে, এটা একেবারেই বেসিক কথা, তাই না? সো এই জন্য কঠিন পদার্থটা কাছাকাছি থাকতেছে। আচ্ছা আমাকে বলো তো, বায়বীয় পদার্থের অণুসমূহ কি দূরে দূরে থাকে না? তাহলে বায়বীয় পদার্থের অণুসমূহ যদি দূরে দূরে থাকে, তাদের মধ্যবর্তী আকর্ষণ বেশি না কম? মধ্যবর্তী আকর্ষণ কম। বুঝো কিন্তু, তাহলে কঠিন পদার্থ কাছাকাছি থাকে, এদের আকর্ষণ বেশি দেখে। বায়বীয় পদার্থ দূরে দূরে থাকে, এদের আকর্ষণ কম দেখে। এই 2-3 আর্টিকেলে এই কথাগুলাই লেখা আছে, বাট এগুলা পড়ার কোনো প্রয়োজন নাই, এগুলা করার কোনো প্রয়োজন নাই। এই চ্যাপ্টারটা আমরা কোন জায়গা থেকে শুরু করব? আমাদের মূল পড়া শুরু হবে এই 7.1
দুই আর্টিকেল থেকে পদার্থের বন্ধন যে আর্টিকেলটা আছে, খেয়াল করো এই যে 7.2 আর্টিকেল আমরা চলে আসছি, এখান থেকে কি শিখতে হবে? বইয়ের পাশে তোমরা লিখে ফেলো, এখান থেকে শিখতে হবে নাম প্লাস উদাহরণ। বইয়ের পাশে কোন আর্টিকেল থেকে কি শিখতে হবে ওটা আমরা লিখে ফেলবো, ঠিক আছে, এখনই লিখে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, তোমরা আমাকে বলো তো এই মানে পদার্থের বন্ধন, এই বন্ধনকে আমরা কেমিস্ট্রিতেও পড়ছি না? আমি জানি না সেই কেমিস্ট্রি চ্যাপ্টারটা তোমাদের শর্ট শর্ট সিলেবাস আছে কিনা, বাট অবশ্যই তুমি পড়ছো। তুমি খেয়াল করো একেবারে নিচের লাইন, আমি একটা কথা আবারও রিপিট করি, আমি যতটুকু পড়াবো তুমি যদি ততটুকু আমার সাথে মুখস্থ করে ফেলো, এই চ্যাপ্টারে 75% পড়া এই ক্লাসেই হয়ে যাবে। সো তুমি যদি মনে করো যে একটু সিরিয়াস হয়ে বসবা, এখানেই হবে, ঠিক আছে। আর যদি মনে করো না ক্লাস নিতেছে, একটু উঠি, একটু খায়া আসি, একটু ঘুরে আসি, অনেকে হয়তো বা কক্সবাজার থেকে বসে বসে ক্লাসটা দেখতেছো, সো সেটা ডিফারেন্ট কথা, এখানেই পড়তে হবে। তুমি খেয়াল করো একটা লাইন লেখা আছে, বন্ধনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দেখো তো, বন্ধনকে 5 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে যদি প্রশ্ন করে বন্ধন কত প্রকার, 5 প্রকার, এই নামগুলা শুনছো না বলতো? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তারপর পরের পেজে দেখো লেখা আছে হাইড্রোজেন বন্ধন, ধাতব বন্ধন, ভ্যান্ডার ওয়ালস বন্ধন। তাহলে 5টা বন্ধনের নাম কি কি একবার একটু মনে মনে বলে ফেলো তো, তোমরা নিজেরা নিজেরা বলো, একবার রিডিং দাও। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ধাতব বন্ধন, আরেকটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস জনিত বন্ধন। এবং এই বেসিকটুকু তোমরা জানো, আয়নিক বন্ধন কি, সমযোজী বন্ধন কি, সেখানে একটু পরে আসতেছি। তার আগে আমরা একটা কথা বলো তো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার প্রশ্ন আসছিল, দেখি অ্যান্সার করতে পারো কিনা। দেখো আমি কিন্তু লিখলাম এমএটি মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, দুইবার আসছে। নিচের কোনটা বন্ধনের প্রকারভেদ না? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ভ্যান্ডার ওয়ালস বন্ধন, আণবিক বন্ধন। অ্যান্সার কোনটা হবে বলে ফেলো তো, অ্যান্সার কোনটা হবে? ভেরি গুড, আণবিক বন্ধন। লিজা আক্তার অ্যান্সার, অনেকেই অ্যান্সার করতেছে, লিজা আক্তার, নাজনি, মানে অনেক অ্যান্সার আসতেছে, তো সবার নাম পড়া সম্ভব হচ্ছে না, বাট আমি যতটুকু সম্ভব পড়বো, ঠিক আছে। তাহলে আণবিক বন্ধন, এই প্রশ্নটা কিন্তু ভাইয়া মেডিকেলে আসছে দুইবার। তাহলে বন্ধনগুলার নাম আমাকে জানতে হবে, বন্ধনগুলার নাম আমাকে জানতে হবে, ঠিক আছে, বন্ধনগুলার নাম আমাকে জানতে হবে। এখন তুমি একটু খেয়াল করো তো, আয়নিক বন্ধন, আচ্ছা আমাকে বলো তো, আয়নিক বন্ধন কি দুইটা ধাতুর মধ্যে হয় নাকি ধাতু অধাতুর মধ্যে হয়? দেখো তোমরা কিন্তু পড়ো না এই চ্যাপ্টার, তাও অ্যান্সার করতে পারবা। ধাতু দুইটা ধাতুর মধ্যে হয় নাকি একটা ধাতু আর একটা অধাতুর মধ্যে হয় আয়নিক বন্ধন? একটা ধাতু একটা অধাতুর মধ্যে হয়, এটা তোমাদের কেমিস্ট্রির নলেজ, তাই না? তাহলে প্রথম কথা, আমরা এতক্ষণ কি শিখলাম সেটা আগে বলে নেই। বন্ধন কত প্রকার? 5 প্রকার। 5টা নাম শিখলাম, আয়নিক, সমযোজী, তারপরে হচ্ছে হাইড্রোজেন, ধাতব বন্ধন, ভ্যান ডার ওয়ালস জনিত বন্ধন। এবং এগুলার ইংলিশ টার্মও শিখতে হবে। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি পাশে, ইংলিশ টার্ম, উইথ ইংলিশ টার্ম শিখতে হবে। এখন আয়নিক বন্ধন ধাতু অধাতুর মধ্যে যেহেতু হয়, এবং তাইলে তুমি চিন্তা করো তো, যে এক ধাতুর মধ্যে হইতেছে আমাদের মনে করো একটার ধনাত্মক আয়ন, একটার ঋণাত্মক আয়নের মধ্যে যেই বৈদ্যুতিক বন্ধন দ্বারা গঠিত হয় সেটাই আয়নিক বন্ধন। তুমি আমাকে বেসিক নলেজ থেকে বলো তো, আয়নিক বন্ধন কি শক্তিশালী হওয়া উচিত নাকি দুর্বল হওয়া উচিত? তুমি পড়ো নাই তাও বলো, বলো তো, আয়নিক বন্ধন কি শক্তিশালী হওয়া উচিত নাকি দুর্বল হওয়া উচিত? অনেক স্ট্রং, সব থেকে স্ট্রং হচ্ছে আয়নিক বন্ধন। এটা লেখার দরকার নাই, জাস্ট মাথায় নিয়ে নাও। তুমি পড়ো নাই, তুমি আমাকে না পড়েই বলো তো, আমি একটু আগের পেজে চলে যাই, তুমি দেখোই নাই মনে করো, আমাকে বলো তো সোডিয়াম ক্লোরাইডে কোন বন্ধন থাকে? সোডিয়াম ক্লোরাইডে কোন বন্ধন থাকে? ডেফিনেটলি আয়নিক বন্ধন। দেখো উদাহরণ আসে, মেডিকেলে প্রশ্ন আসতে পারে সোডিয়াম ক্লোরাইডে কোন বন্ধন আছে, অথবা আয়নিক বন্ধনের উদাহরণ কোনটা, ঠিক আছে। তাহলে এখান থেকে কি কি পড়তে হবে, দেখো আমি একটা স্লাইডে নিয়ে আসছিলাম, কি কি পড়তে হবে দেখো। পড়ার টপিকটা হচ্ছে, আবারও নিয়ে আসতেছি, বন্ধনের প্রকারভেদ শিখতে হবে এবং এদের উদাহরণগুলা শিখতে হবে, ঠিক আছে। এবং আয়নিক সমযোজী বন্ধন গঠনের শর্তটা রিডিং দিতে হবে। তাহলে আমি জাস্ট উদাহরণগুলো একবার দেখে আসি। তুমি খেয়াল করো যে সোডিয়াম ক্লোরাইডে কোন বন্ধন থাকে? আয়নিক বন্ধন থাকে। এবং দেখো আয়নিক বন্ধনের যে 3টা শর্ত আছে, এটাকে রিডিং দিবা, কখনো মেডিকেলে আসে নাই, বাট তারপরেও এটা কেমিস্ট্রি পড়া তো, আসলেও আসতে পারে। তুমি খেয়াল করো আয়নিক বন্ধনের উদাহরণগুলো চলে গেল, তুমি খেয়াল করো তো এই সমযোজী বন্ধনের উদাহরণগুলোর দিকে, হাইড্রোজেন বন্ধন, নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন, সিলিকন। তাইলে এই আমি লিখে ইংলিশটা লিখে ফেলি, হাইড্রোজেন, নাইট্রোজেন আর হচ্ছে সিলিকন। হ্যাঁ, তাহলে যদি প্রশ্ন করে নিচের কোনটির মধ্যে সমযোজী বন্ধন নেই? হাইড্রোজেন, নাইট্রোজেন, সিলিকন, সোডিয়াম ক্লোরাইড। অ্যান্সার কি হবে বলে ফেলো, এরকম টাইপ প্রশ্ন হবে, অ্যান্সার কি হবে? সোডিয়াম ক্লোরাইড। তাহলে প্রশ্নের প্যাটার্নটা যখন আমরা পড়বো, পড়ার সময় অবশ্যই চিন্তা করতে হবে যে প্রশ্নের প্যাটার্ন কি হবে। আমাকে বলো তো কোন বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়?
কোন বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়? সমযোজী বন্ধনটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। তাহলে আমরা দেখলাম ধাতু অধাতুর মধ্যে যে বন্ধনটা হয় সেটা আয়নিক বন্ধন, আরেকটা দেখলাম যে শেয়ারের মাধ্যমে কোনটা হইতেছে সেটা সমযোজী বন্ধন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি শিখবো? বন্ধনগুলোর নাম শিখবো এবং উদাহরণ শিখবো। সবাই অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে বলতে পারবা, আমরা তো দেখলাম যে আয়নিক বন্ধনটা সব থেকে স্ট্রং, সব থেকে দুর্বল বন্ধন কোনটা? কেউ কি আমাকে বলতে পারো সব থেকে দুর্বল বন্ধন কোনটা এই পাঁচটার মধ্যে? সব থেকে দুর্বল বন্ধন হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। দেখো এই ভ্যান ডার পরের পেজে ভ্যান ডার ওয়ালস বন্ধন দেয়া আছে 7.4.2। এই 7.4.2 এর মধ্যে লাস্ট লাইন যে এ ধরনের বন্ধন খুব দুর্বল বন্ধন হয়ে থাকে। হাইড্রোজেন বন্ধনও দুর্বল, কিন্তু সব থেকে দুর্বল বন্ধন হইতেছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। ঠিক আছে, এবং লাস্ট লাইন, নিষ্ক্রিয় গ্যাসে কোন বন্ধন পাওয়া যায় বলতো? ভ্যান ডার ওয়ালস বন্ধন। তুমি দেখো আমি তোমাকে যেই লাইনগুলো দাগাইতেছি এই লাইনের বাইরে এই জায়গাতে আর কিছুই পড়বা না। হ্যাঁ, কিছুই পড়বা না। অনেকে কেমিস্ট্রির কথা বলতেছো, অনেকে অনেক কোয়েশ্চেন করতেছো, কেমিস্ট্রির সাথে এটার অনেক মিল পাবা। হ্যাঁ, কিন্তু স্পেসিফিক্যালি তোমাকে বুঝতে হবে কোনটা সব থেকে দুর্বলতম বন্ধন। আরেকটা কথা, হাইড্রোজেন বন্ধনও দুর্বল। আরেকটা কথা, ক্লাস চলাকালীন সময় যদি কোনো প্রশ্ন করা লাগে, তুমি কিউএন এর যে ডাক্তার ভাইয়া আছে উপরে রাফসানজানি, তাকে কইরো। যদি এরপরেও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তুমি আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এতক্ষণ যা যা পড়ছি, আমি এই 7.3 আর্টিকেলের পড়ার কোনো প্রয়োজন নাই। খালি এখান থেকে একটা লাইন খালি পড়বা যে আন্ত আণবিক দূরত্বের পরিমাণ কত, 10⁻⁹ মিটার। জাস্ট এই লাইনটা পড়বা, আর কিচ্ছু পড়বা না। হ্যাঁ, আর কিছুই পড়বা না। তাহলে আন্তঃআণবিক দূরত্বের মান কত? 10⁻⁹ মিটার। আমাকে এখন একটা কথা বলো তো, পদার্থের বন্ধন কত প্রকার? বন্ধন কত প্রকার আবার বলো? বন্ধন 5 প্রকার। সব থেকে দুর্বল বন্ধন কোনটা? সব থেকে দুর্বল বন্ধন কোনটা? ভ্যান ডার ওয়ালস বন্ধন। ভেরি গুড। আচ্ছা আমাকে বলো তো, সোডিয়াম ক্লোরাইডে কোন বন্ধন থাকে? আয়নিক বন্ধন থাকে। আচ্ছা বলো তো, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কোনটা হয়? সমযোজী বন্ধন। আন্তঃআণবিক দূরত্বের মান কত? এটা তোমার হয়তো বা চ্যাট বক্সে লিখতে অসুবিধা হবে। 10⁻⁻ কত এটা বলো, আমি জাস্ট বলো 10⁻⁻ কত, -9 মিটার। ঠিক আছে, তাহলে তুমি এই যে এতক্ষণ শিখতেছো, এতটুকু আমরা যা পড়ছি এগুলো আমাদের এমনি পড়ার কিছু নাই। তুমি যখন নিজে পড়তে শুরু করবা এখান থেকে পড়তে শুরু করবা না। থেকে পড়তে শুরু করবা আমি বলে দিচ্ছি, এই 7.3.1 এইটাও পড়ার দরকার নাই। এখান থেকে কখনোই প্রশ্ন আসে না। দাগানো বইয়ের পিডিএফ দিয়ে হয়ে গেছে ভাইয়া, তুমি গ্রুপে খেয়াল করো নাই। আচ্ছা, আন্তঃআণবিক স্থানের উপর ভিত্তি করে পদার্থ কয় প্রকার? দেখো তো, পদার্থ 2 প্রকার। আমাকে একটা কথা বলো তো, আমরা সবাই জানি না যে পদার্থ 3 প্রকার, কঠিন, তরল, বায়বীয়। কিন্তু যদি আন্তঃআণবিক স্থানের উপর ভিত্তি করে বলা হয় তাহলে পদার্থ কয় প্রকার? 2 প্রকার। একটা সলিড আর একটা হচ্ছে ফ্লুইড। ফ্লুইড মানে কি? প্রবাহী। প্রবাহী মানে একটা তরল প্রবাহী আছে, একটা বায়বীয় প্রবাহী আছে। ঠিক আছে, এবং লাস্ট লাইনটা দেখো যে অনেক তাপমাত্রা, অত্যধিক তাপমাত্রায় বায়বীয় পদার্থ আয়নীয়তেও যে হয়, এই অবস্থাটার নাম কি বলতো? এই অবস্থাটার নাম কি? এই অবস্থাটার নাম হচ্ছে প্লাজমা অবস্থা। খেয়াল করো, আমি এতক্ষণ তোমাকে যা যা পড়াইছি, এখান থেকে এখন পর্যন্ত এখান থেকেও আসবে না। মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোনো প্রশ্ন হয় নাই, কখনো হয় নাই, হওয়ার চান্সও নাই। তারপরও আমরা কি পেজগুলা পড়বো না? এরকম না, আমরা পেজগুলা পড়বো, যতটুকু লাগে ততটুকু পড়বো। তাহলে আশা করি তোমরা এখন সবাই মোটামুটি কনসেন্ট্রেশন আসছে। আমাদের মূল পড়া শুরু হচ্ছে এই দেখো F100 দেয়া এই পেজ থেকে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই পেজ থেকে প্রশ্ন আসা শুরু হয়েছে। এতক্ষণ যা বলছি এখান থেকে মেডিকেলে কখনোই প্রশ্ন হয় নাই, বাট ওই রিলেটেড টপিক থেকে কেমিস্ট্রিতে প্রশ্ন হয়েছে। ঠিক আছে, কারণ কেমিস্ট্রি ফিজিক্সের এই টপিকগুলা কোরিলেট করে। ঠিক আছে, তাহলে পড়া যখন বাসায় পড়তে বসবা তুমি এই পেজ থেকে পড়া শুরু করবা। এই পেজ থেকে আমি এখন যা পড়াবো, পড়া শেষ করার পরে যদি সময় থাকে তখন আগের গুলা পড়বা। ঠিক আছে, আচ্ছা তুমি এখানে দেখো, এখান থেকে কি শিখতে হবে আমি আগে লিখে ফেলি। এখান থেকে শিখতে হবে সংজ্ঞা, মাত্রা আর হচ্ছে একক। আমি প্রত্যেকটা আর্টিকেলের পাশে কি শিখতে হবে লেখাই দিব প্রথমে, কারণ তোমরা যখন নিজেরা পড়বা যাতে বুঝতে সুবিধা হয় যে কতটুক লাগবে। আমাকে একটা সিম্পল কথা বলো, তুমি মনে করো পারোই না, সংজ্ঞাগুলো কখনো পড়ো নাই, আমাকে একটা কথা বলো তো, কোনো একটা বস্তুকে তুমি মনে করো রাবার, তুমি টেনে ছেড়ে দিলা, সে তার আগের অবস্থায় ফিরে আসবে না। আচ্ছা বলো তো, একটা বস্তুকে বিকৃত করলাম, বিকৃত করার পরে সে তার আগের অবস্থায় ফিরে আসলো, এই অবস্থার নাম কি হওয়া উচিত বলতো? এই ধর্মটাকে কি বলা হয় বলতো?
একটা বস্তুকে আমি টানলাম, সে তার আগের অবস্থায় ফিরে আসলো, এই অবস্থাটা বা এই ধর্মটার নাম কি? স্থিতিস্থাপকতা। আপনাকে একটা কথা বলো তো, যদি ফিরে না আসতো তাকে কি বলা হইতো? ফিরে না আসতো তাকে কি বলা হইতো? নমনীয়তা বলা হইতো। কথা বুঝছো? তাহলে যেটাকে প্লাস্টিক বলা হয়, তাই না? তাহলে যদি আমি একটা রাবারকে টেনে ছেড়ে দেই, সে ফিরে আসে, এটা হচ্ছে স্থিতিস্থাপকতা। ফিরে না আসলে, যেমন প্লাস্টিক আমি চাপ দিলাম, সে আগের মতো থেকে যাবে, তাই সেই অবস্থার নাম কি? সেটা হচ্ছে নমনীয়তা। তাহলে আমাকে বলো তো, এই যে যেই দুইটা সংজ্ঞা দেয়া আছে, এই দুইটা সংজ্ঞা মুখস্থ করার কি কোনো প্রয়োজন আছে কিনা আমাকে বলো। এগুলা কি এমনিই পারবা না? তারপরে, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কোনটা? যদি পুরাপুরি ফিরে আসে। সিম্পল কথা, দেখো, যদি পুরাপুরি ফিরে আসতেছে সেইটাই পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু কোনটা? যাকে তুমি কখনো বিকৃতি ঘটাইতেই পারবা না। যেমন লাস্ট লাইনে দেখো লেখা আছে, কাঁচ ও ইস্পাতকে পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে গ্রহণ করা হয়। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে পূর্ণ দৃঢ় বস্তু না, বাট একে ধরা হয় প্র্যাকটিক্যাল পারপোসে। কারণ আমরা একটু পড়বো যে ইস্পাত রাবার থেকেও বেশি স্থিতিস্থাপক, তাই না? কিন্তু এখানে কিন্তু অনেকে কনফিউশন ফিল করে, ভাইয়া এখানে লেখা আছে কাঁচ ও ইস্পাতকে পূর্ণ স্থিতিস্থাপক, পূর্ণ দৃঢ় বস্তু লেখা হয়েছে, তাহলে এটা ভুল দেওয়া হয়েছে? না, এটা ভুল দেওয়া হয় নাই। এটাকে আমরা বাস্তব প্র্যাকটিক্যাল পারপোসে পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে ধরি এই দুটাকে। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি পূর্ণ দৃঢ় বস্তু না। বা যদি প্রশ্ন করা হয় যে পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে গ্রহণ করা হয় নিচের কোনটিকে, অপশন যদি থাকে রাবার, স্প্রিং, তারপর মনে করো তামা আর হচ্ছে ইস্পাত, তখন কিন্তু অ্যান্সার এই ইস্পাত হবে। কথা বুঝতে পারছি? তাহলে আমাকে একটা কথা বলো তো, এই দুটা সংজ্ঞা গেল, আমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞা পড়লাম, নমনীয়তার সংজ্ঞা পড়লাম, পূর্ণ স্থিতিস্থাপক পড়লাম, পূর্ণ দৃঢ় বস্তু পড়লাম। আমাকে একটা সিম্পল কথা বলো, পরের যে সংজ্ঞাটা আছে স্থিতিস্থাপক সীমা। তাহলে আমি একটা ছবি আঁকি, দেখো, আমি প্রথমে একটা রাবার, আমি এটাকে টানলাম, টেনে বড় করলাম, ছেড়ে দিলাম, সে আবার আগের অবস্থায় ফিরে আসলো, এটা স্থিতিস্থাপকতা। যদি ফিরে না আসতো, অস্থিতিস্থাপকতা। সর্বোচ্চ যেই অবস্থা পর্যন্ত সে টানলে ছিঁড়ে যাবে না, সিম্পল কথা। মানে ধরো তুমি একটা রাবারকে মনে করো এই পর্যন্ত টানছো, ঠিক আছে, এখন ছাড়লে আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু তুমি, এমন হয় না যে রাবারটাকে তুমি আরো জোরে টানছো, একটা টাইমে কি হবে? ছিঁড়ে যাবে না? বলো তো একটু ভাই, তোমরা কি আমার পড়া বুঝতে পারতেছো? তাহলে রাবারটা একটা টাইমে কিন্তু ছিঁড়ে যাবে। তাহলে সর্বোচ্চ যেই অবস্থা পর্যন্ত একটা বস্তু স্থিতিস্থাপক, তাকে স্থিতিস্থাপক সীমা বলা হয়। দেখো, স্থিতিস্থাপক সীমার সংজ্ঞা এটা তোমাকে মেডিকেলে একটা সংজ্ঞা তুলে দিয়ে বলতে পারে এটা কিসের সংজ্ঞা, এবং অবশ্যই ইংলিশ টার্ম সহ শিখতে হবে এই জায়গাতে। ঠিক আছে, এখন মনে করো আমি স্থিতিস্থাপক সীমা বললাম যে সর্বোচ্চ এই অবস্থা পর্যন্ত রাখা যায়, সেটা স্থিতিস্থাপকতা। আমাকে বলো তো, তাহলে আমাকে এখন এমন একটা টার্ম আনতে হবে না যে আমি এখন বস্তুটাকে ছিঁড়ে ফেলতে চাই। ধরো একটা বস্তু এই পর্যন্ত স্থিতিস্থাপক আছে, এখন কি আমি এর থেকে বেশি যেই বল দিব, তখন কি আর স্থিতিস্থাপক থাকবে? থাকবে না তো। তাহলে সর্বোচ্চ সীমা পর্যন্ত স্থিতিস্থাপক, এর থেকে বেশি যদি বল দেই, তাহলে বস্তুটা কি হবে? ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে, তাই না? ওই যেই ধর্মের কারণে বস্তুটা ছিঁড়ে যাবে বা যেই বলে ছিঁড়ে যাবে, সেই বলটার একটা নাম আছে, নামটা হইতেছে অসহ ভার। অসহ মানে কি? সে আর সহ্যই করতে পারতেছে না। মানে বলে না যে অসহ প্যারা দিতেছে আমারে, অসহ পেইনফুল একটা ব্যাপার। তাহলে তুমি একটা রাবারকে অসহ ভার দিলে রাবারটা ছিঁড়ে যাবে। তাহলে নির্দিষ্ট যেই ভার, মনে রাখবা এই ভারটাকে তুমি ওজন হিসেবে চিন্তা করতে পারো। আমাকে যদি অন্য ফিজিক্সের ভাষায় বলতে চাই, এটা একটা ওজন হিসেবে তুমি চিন্তা করতে পারো, ভার বা ওজন। তাহলে যেই ওজন বা যেই ভারের কারণে কোনো বস্তু ছিঁড়ে যায়, তাকে কি বলবে? মনে রাখবা কেমনে? অসহ্য হয়ে গেছে, অসহ ভার। এর আরেকটা নাম আছে, দেখো, তাকে বলা হয় ভঞ্জক ভার। ভঞ্জক মানে ভাঙ্গা। তো সিম্পল কথা, তাহলে যেই ভরে ভাঙবে তাকে বলে ভঞ্জক ভর। এই ভঞ্জক ভর একবার ডেন্টালে আসছিল। ঠিক আছে, সর্বোচ্চ যেই বলে ছিঁড়ে যায় তাকে কি বল বলা হয়? ভঞ্জক বল বলা হয়। আচ্ছা, ফেসবুকে কি তোমরা ক্লাস করতেছো, কমেন্ট দিচ্ছ? হ্যাঁ, ফেসবুকে কি শব্দ শোনা যাচ্ছে তো না? কেউ কোনো ফেসবুকে কথা বলতেছে না? আচ্ছা, ঠিক আছে, ফাইন। তাহলে ভঞ্জক ভর। আর আমি একটু পরে পীড়ন পড়াবো। পীড়ন মানে হইতেছে একক ক্ষেত্রফলের উপর যে ভরটা। আমি আপাতত অসহপীড়নটাকে বাদ রাখো, আমি একটু পরে পড়াবো। তার আগে বলো, অসহভার জিনিসটা কি বোঝা গেছে? মানে যারা যারা এই ক্লাসটা আগে জীবনেও করো নাই তাদের জন্য বলতেছি। তাহলে আমি কি বললাম আরেকবার বলি। স্থিতিস্থাপক, মনে করো বস্তুটা স্থিতিস্থাপক। এখন ফিরে আসলে স্থিতিস্থাপক, না ফিরে আসলে অস্থিতিস্থাপক। সর্বোচ্চ যেই সীমা পর্যন্ত সে স্থিতিস্থাপক, সেটা স্থিতিস্থাপক সীমা বলা হয়। স্থিতিস্থাপক সীমার বেশি যদি আমি বল দেওয়া হই, যেই বল দিলে বস্তুটা ছিঁড়ে যাবে, তার নাম কি? অসহভার, সহ্য করতে পারতেছে না। এবং তার আরেক নাম ভঞ্জক ভার। আরেকটা টার্ম আছে, দেখো, স্থিতিস্থাপক ক্লান্তি। তুমি খেয়াল করো, এই যে আমি রাবারটাকে টানলাম, ছোট বাচ্চারা কি করে? রাবারটা টানলো, আগের অবস্থায় ফিরে আসলো,
তার অনেক মজা লাগলো, তাই না? জীবনের প্রথমবারের মতো কিছু দেখছে। তো সে কি করে, সে বারবার টানতে থাকে। ওরে মজা তো, সে একবার এতটুকু টানে, একবার এতটুকু টানে। টানতে টানতে একসময় কি হয় জানো, এই যে ধরো প্রথম দিকে আগের অবস্থায় ফিরে আসে, আরো টানলো, ফিরে আসলো। কিন্তু 20-30 বার তুমি যখন টানাটানি করবা, তুমি আমাকে বলো তো, তখন কি আর আগের মতো স্পিডে ফেরত আসবে? বা আগে যেরকম ফেরত আসতো এখন কি আর আগের মতো ফেরত আসবে কিনা তুমি নিজে চিন্তা করো তো। আমরা যখন একটা প্লাস্টিকের তার, প্লাস্টিক না সরি, একটা তামার টারকে টানি, টানে যখন বড় করে ফেলে, তাহলে একটা টাইমে দেখা যায় না যে সে আগের মতো আর ফিরে আসতেছে না। এই যে ধর্মটা, যে বস্তুকে বারবার বিকৃত ঘটানোর ফলে তার যে স্থিতিস্থাপক ধর্মটা হ্রাস পায়, এই ধর্মটার একটা নাম আছে। এমনি করে মনে রাখবা যে সে বারবার টানাটানি করার কারণে ক্লান্ত হয়ে গেছে। যেহেতু সে ক্লান্ত হয়ে গেছে, সেই ক্লান্তর নাম হইতেছে স্থিতিস্থাপক ক্লান্তি, ইলাস্টিক ফ্যাটিক হয়ে গেছে। বারবার টানাটানি করছো, সে টায়ার্ড হয়ে গেছে। তোমাদেরকেও বারবার পড়তে বসতে তোমার টায়ার্ড হয়ে যাও না? এই যে প্রতিদিন এইচএসসি পরীক্ষা দিছো, প্রতিদিন টেবিলে পড়তে বসছো, উঠছো, পড়তে বসছো, উঠছো, এখন তোমাদেরকে জোর করে পড়তে বসানো যাইতেছে না, যাইতেছে? তাহলে তোমরা এখন হয়ে গেছো স্থিতিস্থাপক ক্লান্তি। এবং এই ক্লান্তির ব্যাখ্যা দিছে কে? বিজ্ঞানী কেলভিন। এটা একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল। হ্যাঁ, তাহলে এই বিজ্ঞানে কেলভিন যে স্থিতিস্থাপক ক্লান্তির ব্যাখ্যা দিছে, এটাকে মনে রাখার জন্য লিখে রাখবা ক্লান্ত ক্যালভিন। ক্লান্ত ক্যালভিন। কেন মনে রাখার জন্য ক্লান্ত ক্যালভিন লিখলাম জানো? কারণ তোমরা মনে রাখো, তোমাদের মধ্যে সবার একটা ধারণা আছে যে ক্যালভিন মানে মনে হয় তাপমাত্রা। তাহলে ক্যালভিন মানে যদি তাপমাত্রা হয়, তাহলে এখানে কেমনে আসবে এই চ্যাপ্টারে? এই জন্য অনেকে ভুল করো। তাহলে স্থিতিস্থাপক ক্লান্তির ব্যাখ্যা দিছে কোন বিজ্ঞানী? স্থিতিস্থাপক ক্লান্তির ব্যাখ্যা দিছে কোন বিজ্ঞানী? বলো বলো, বলে ফেলো। কেলভিন ব্যাখ্যা দিছে। আচ্ছা, উলফাতুল অ্যান্সার দিছো, ভেরি গুড। তারপরে আর কারা কারা অ্যান্সার দিচ্ছ? মিফতাহুল জান্নাত অনেক অ্যাক্টিভ, লিজা আক্তার অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ। অনেকে অ্যান্সার করতেছো। 260 জন ক্লাস করতেছে, তোমরা অনেক মনোযোগী। 260 জনের সবাই মেডিকেলে চান্স পাক, এই দোয়া করি। ফেসবুকেও আছো, জেরিনা খিয়া, ঐশী, জামানারা, জারানুর, হ্যাঁ ইনশাল্লাহ পাবা। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যা যা পড়লাম, তুমি চিন্তা করো তো, এই যতগুলো সংজ্ঞা পড়ে ফেলছি, এই সংজ্ঞাগুলো পড়ার জন্য কি মুখস্থের কোনো প্রয়োজন আছে? আমাকে বলো তো, এগুলোকে আমরা এমনিই পারবো না। এখন চলো আমরা একটু একক মাত্রা নিয়ে একটু কথাবার্তা বলি। একক মাত্রা থেকে কথাবার্তা বলার আগে আমি একটু একটা সংজ্ঞা দেখাবো, সেটা হচ্ছে বিকৃতি। হ্যাঁ, দেখো, বিকৃতি বা তার ইংলিশ টার্ম হচ্ছে স্ট্রেইন। তো এই বিকৃতি মানে কি জানো? বিকৃতি মানে হইতেছে, আমি একটু বেসিক ভাবে বুঝাই, তোমাদের এত কিছু মানে প্রত্যেকটা জিনিস যে তোমাকে একেবারে ডিটেইল বুঝতে হবে তা না। বিকৃতি মানে হইতেছে, আমি যদি বিকৃতি হিসেবে লিখি, বিকৃতি ইজ ইকুয়াল টু, তুমি এতটুকু মনে রাখবা, বিকৃতি ইজ ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল। ঠিক আছে, স্মল এল বাই ক্যাপিটাল এল মানে কি জানো? মনে করো তুমি একটা বস্তুকে টান দিছো, আমি ছবি আঁকি, মনে করো এটা একটা, মনে করো বস্তুর ঝুলানো আছে। এই বস্তুটাকে তুমি মনে করো, এটা প্রথম অবস্থা, তুমি বস্তুটাকে টান দিছো, সে আরো লম্বা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বস্তুটার একটা বিকৃতি ঘটছে বলা হয়, মানে তার একটা আকার আকৃতিতে, আকারে চেঞ্জ আসছে। ঠিক আছে, এই যে বিকৃতি ঘটলো, তাহলে তুমি খেয়াল করো, এইটা হচ্ছে আদি দৈর্ঘ্য, আর এই যে আদি দৈর্ঘ্য, আর এইটা হচ্ছে বর্তমান দৈর্ঘ্য। আমি কিন্তু স্মল এল বলি নাই, বর্তমান দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে বর্তমান দৈর্ঘ্য। কিন্তু তুমি কি জানো এই স্মল এল মানে কি? স্মল এল মানে হচ্ছে, আমি একটু ডিফারেন্ট কালার একটু আঁকি, এই স্মল এল এর মানে হচ্ছে তোমার দৈর্ঘ্য কতটুকু বাড়লো। আমি এটাকে এতটুকু করে মুছে দিই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে স্মল এল মানে কি? কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। ঠিক আছে, বর্তমান দৈর্ঘ্য কিন্তু না। আমি ছবিটাকে যদি এভাবে আঁকি, মনে করো এটা একটা ছবি, এটা আমার আগের বস্তুর দৈর্ঘ্য, বড় হাতের এল। এখন মনে করো বস্তুটাকে আমি টানাটানি করলাম, টানতে টানতে সে বিকৃতি ঘটালাম, মানে এরকম লম্বা হয়ে গেল। এখন কতটুকু দৈর্ঘ্য বাড়ছে আমাকে বলো? এই যে আমি এখন পুরাটা যে আঁকলাম, পুরা দৈর্ঘ্যটাই কি বাড়ছে, নাকি এই নিচে যতটুকু আমি ডট ডট দিতেছি ততটুকু বাড়ছে? আমাকে বলো তো, কতটুকু দৈর্ঘ্য বাড়ছে? তার মানে এই যে ডট ডট দিচ্ছি, এইটা হচ্ছে স্মল এল। ঠিক আছে, তাহলে বিকৃতি হইতেছে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি আর আদি দৈর্ঘ্যের একটা অনুপাত, এটাকেই বলা হয় হচ্ছে বিকৃতি। মানে আগের দৈর্ঘ্যের কতটুকু অংশ বাড়লো। ঠিক আছে, এখন বুদ্ধি করে বলো তো, এই বিকৃতি দুটা সেম ধরনের রাশির অনুপাত না? তাহলে সেম ধরনের রাশির অনুপাত থাকলে কি এদের কোনো একক থাকবে? বলতো, এদের কোনো একক থাকবে না। এদের কোনো একক নাই। এদের কোনো মাত্রা থাকবে? এদের কোনো মাত্রাও নাই। তাহলে বিকৃতির কোনো এককও নাই, বিকৃতির কোনো মাত্রাও নাই। আচ্ছা বলতো বুদ্ধি করে, এই চ্যাপ্টারে আরো একটা টপিক আছে যার কোনো একক মাত্রা নাই, কেউ কি বলতে পারবা সেটা কি? আমি জানি যদিও তোমরা চ্যাপ্টারটা আগে কখনো পড়ো নাই, তারপরও জাস্ট একটু জিজ্ঞেস করা। তোমাদের এসএসসি তে ছিল কিনা আমি জানি না। তোমরা কি পয়সনের অনুপাতের নাম শুনছো? পয়সনের অনুপাতের নাম শুনছো? আমি একটু পরে পড়াবো। হ্যাঁ,
পয়সনের অনুপাতেরও কোনো একক বা মাত্রা নাই, সেটা হইতেছে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। ঠিক আছে, পয়সনের অনুপাতেরও কোনো মাত্রা একক নাই। আমি তোমাকে একক মাত্রা মুখস্থ করে দেবো, টেনশন করার কিছু নাই। মনে রাখবা, মেডিকেল অ্যাডমিশন টেস্টে 20টা মেডিকেলের যে ফিজিক্সের 20টা প্রশ্ন হয়, এর মধ্যে একটা প্রশ্ন একক মাত্রা থেকে আসবেই আসবে। হ্যাঁ, একটা আসবে আসবে। তাহলে বিকৃতি আমি শিখলাম। হ্যাঁ, এখন তুমি খেয়াল করো, এই যে বিকৃতি থেকে তুমি কি শিখবা, বিকৃতির জন্য তুমি কি শিখবা, এই দেখো দাগানো আছে বিকৃতির প্রকারভেদ। বিকৃতি কত প্রকার লেখা আছে ভাই দেখো তো, বিকৃতি 3 প্রকার লেখা আছে। 3টা নাম কি কি দেখো তো, একটা দৈর্ঘ্য বরাবর বিকৃতি হইতে পারে, একটা আকার বরাবর বিকৃতি হইতে পারে, একটা আয়তন বরাবর বিকৃতি হইতে পারে। 3টা নাম খালি মুখস্থ করো, দৈর্ঘ্য, আকার, আয়তন। বলে ফেলো তো একবার মনে মনে। তাহলে বিকৃতি 3 প্রকার, 3টা নাম কি কি, দৈর্ঘ্য, আকার, আয়তন। 3টা নাম কি কি বলে ফেলো, দৈর্ঘ্য, আকার, আয়তন। মেডিকেলে প্রশ্ন আসবে নিচের কোনটা বিকৃতির প্রকারভেদ না, দৈর্ঘ্য, আকার, আয়তন, অন্য কিছু দিয়ে দিল। তাহলে মজার বিষয় কি, তুমি ভাবতে পারো ভাইয়া এটা তো অনেক কঠিন লাগতেছে, আমি তোমাকে সহজ করে দিই। তুমি খেয়াল করো, বিকৃতি 3 প্রকার। তুমি তার পাশের পাতায় গেলে দেখবা কি, দেখো পরের পাতায় আরেকটা টার্ম দেয়া আছে, সেটা হচ্ছে পীড়ন দেয়া আছে। তুমি দেখো তো পীড়ন কত প্রকার ভাইয়া বলো তো, পীড়ন কত প্রকার? পীড়নও কি 3 প্রকার না? এবং 3টা নাম খেয়াল করো তো, দৈর্ঘ্য পীড়ন, আকার পীড়ন, আয়তন পীড়ন। তার মানে পীড়ন আর বিকৃতি দুইটাই কত প্রকার বলে ফেলো, দুইটাই 3 প্রকার। এবং 3টা নাম কি সেম না? তাহলে কি আমরা মিলাই মিলাই পড়তে পারি না? পীড়ন বিকৃতি ভাই ভাই, এরা দুইটাই 3 প্রকার, 3টা নাম সেম। শেষ। তাহলে পীড়ন বিকৃতি আমাদের পড়ানো শেষ। তাহলে বিকৃতি থেকে কি শিখবা? জাস্ট এটা শিখবা যে প্রকারভেদ গুলা কি কি, 3 প্রকার। পীড়ন কত প্রকার? 3 প্রকার, সেম। বিকৃতির কোনো একক মাত্রা নাই, এটাও পড়াই ফেলছি। এখন পীড়ন মানে কি? পীড়নের মানে হইতেছে, মন দিয়ে শুনবা, মনে রাখবা, পীড়ন মানে হইতেছে চাপ। আমি বাংলা ভাষায় লিখে দিচ্ছি, পীড়ন মানে হচ্ছে চাপ। তুমি যদি চাপ মনে রাখতে পারো তাহলে পীড়ন হবে। আমরা বলি না যে ও আমারে প্যারা দিতেছে, যে আমার বাসা থেকে অনেক প্যারা দেয়, আমার বাসা থেকে অনেক পীড়া দেয়, আমার বাসা থেকে অনেক চাপ দেয়। হ্যাঁ, পীড়ন মানে হইতেছে চাপ, যাহাই পীড়ন তাহাই চাপ। ঠিক আছে, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই বলা হয় পীড়ন, মানে এফ বাই এ। হ্যাঁ, এফ বাই এ। এখন তুমি একটা জিনিস বুদ্ধি করে বলো তো, যে পীড়ন, আপনি বললেন যে পীড়ন মানেই চাপ, তাহলে আমরা পীড়নের একটা আলাদা নাম কেন দিলাম? তুমি কি আমাকে কেউ বলতে পারবে যে ভাই আপনি তো বললেন পীড়ন আর চাপ সেম জিনিস, তাহলে পীড়ন আর চাপকে আমরা আলাদা নাম কেন দিলাম? দুটাই তো বল বাই ক্ষেত্রফল, আলাদা নাম। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। মনে করো তোমার সামনে একটা ছোট বাচ্চা দাঁড়ায় আছে। হ্যাঁ, তুমি নিজেও একটা ছোট শিশু, তোমার সামনে একটা ছোট শিশু দাঁড়ায় আছে। তুমি তাকে ধাক্কা দিলা, একটা চাপ দিলা। সে কি ধাক্কা দিলে সে সরে যাবে না? তোমার শক্তি তার থেকে বেশি, তুমি চাপ দিলা, সে পড়ে যাবে। কিন্তু মনে করো, তোমরা কি রেসলিং দেখছো কখনো? আমি জানি না রেসলিং দেখছো কিনা। হ্যাঁ, তুমি রেসলিং কখনো দেখছো কিনা? রেসলিং এ বিগ শোকে চিনো? বিগ শো, অনেক বিশাল দেখি যে বিগ শো। তুমি যদি বিগ শোরে ধাক্কা দাও, সে কি সরতে পারবে? বিগ শোরে ধাক্কা দিলে কিন্তু সে সরতে পারবে না। ঠিক আছে, তাইলে পীড়নের ব্যাপারটা হইতেছে চাপ, মানে চাপের ব্যাপারটা হইতেছে তুমি জাস্ট চাপ দাও, ইট ডাজেন্ট ম্যাটার যে তাকে সরতে হবে বা সরতে হবে না। মানে তুমি, আমরা যখন দেয়ালে চাপ দিই, হ্যাঁ, দেয়ালে চাপ দিলে কি দেয়াল সরে? সরে না। কিন্তু মনে পীড়ন মানে হইতেছে ওই চাপ যেটার বিকৃতি ঘটাইতেই হবে, দ্যাট মিনস বাচ্চাটার সইরা যাইতেই হবে। এটা জাস্ট এমনি জাস্ট ইন্টারেস্ট থেকে বললাম তোমাদেরকে পীড়ন আর চাপের মধ্যে পার্থক্যটা। মানে চাপ জিনিসটা হচ্ছে তোমার, ইট ডাজেন্ট ম্যাটার যে তোমার তারে ফালাইতে হবে বা ধাক্কা দিয়ে সরাইতে হবে। তুমি চাপ, হ্যাঁ ঠিক আছে ভাই, আমি থাকে না যে কেউ তোমার আস্তে থাপ্পড় দেয়, কেউ তোমার জোরে থাপ্পড় দেয়, তাই না? এখন থাকে না যে অনেকে গালের মধ্যে জাস্ট হাত দিয়ে দিল, মানে আদর করে দিল, এটাও তো একটা থাপ্পড়, কিন্তু তার কোনো ধরনের চেঞ্জ হয় নাই। হ্যাঁ, কিন্তু পীড়ন হইতে হইলে তাকে বিকৃতি ঘটতেই হবে। সবগুলা ইংলিশ টার্ম শিখতে হবে না ভাইয়া, আমি তোমাকে বলে দেবো কোনগুলা ইংলিশ টার্ম শিখতে হবে। ঠিক আছে, তাহলে মেইন কথা, পীড়ন মানেই চাপ দেয়া। তাহলে বলো তো পীড়ন মানে কি? বললাম, সবাই বলে ফেলো তো পীড়ন মানে কি। পীড়ন মানেই চাপ। আচ্ছা, নাজিমউদ্দিন আহমেদ, ভেরি গুড অ্যান্সার, ঠিক আছে, পীড়ন মানেই চাপ। আচ্ছা আমাকে বলো তো চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল, তাই না? এখন আমাকে একটা সিম্পল কথা বলো তো, বল বাই ক্ষেত্রফল যদি হয় তাহলে এর একক কি হবে? নিউটন বাই মিটার স্কোয়ার, মানে নিউটন পার মিটার স্কোয়ার হবে। অথবা এটাকে তুমি প্যাসকেলও বলতে পারো। চাপের একক যা, পীড়নের একক তা। সিম্পল, চাপের মাত্রা যা, পীড়নের মাত্রাও তা। তুমি কি কথাটা বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে আমরা একক মাত্রা নিয়ে পড়ে ফেললাম, পীড়ন হয়ে গেল। পীড়নের একক মাত্রা দেখো এখানে লেখা আছে, এটা একটু দেখে ফেলবা। তাহলে পীড়ন, পীড়ন আর বিকৃতি থেকে আমরা কি শিখছি? আমি আবার একটু চলে আসি, আমি একটু তোমাকে পড়াটা রিভিউ, মানে যাদের মনোযোগ বিকৃতি হয়ে গেছিল তাদের জন্য আবার পড়াই দিছি। পীড়ন বিকৃতি দুইটাই 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। দৈর্ঘ্য, আয়তন, আকার।
ঠিক আছে, বিকৃতির কোনো একক মাত্রা আছে কি নাই বলে ফেলো তো, বিকৃতির কি কোনো একক মাত্রা আছে? বিকৃতির কোনো একক মাত্রা নাই। আর পীড়নের একক মাত্রা, চাপের একক মাত্রা সেম জিনিস, এবং তাদের প্রকারভেদটাও সেম। এই চ্যাপ্টারে একটা বিখ্যাত সূত্র আছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, এই আমরা যে তখন পীড়ন আর বিকৃতি শিখলাম, একটা বিজ্ঞানী আবিষ্কার করছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। এই যে পীড়ন দেখলাম, এই যে বিকৃতি দেখলাম, তাদের সম্পর্কটা সমানুপাতিক, এটা একটা বিজ্ঞানী সাহেব বলছে। ওই বিজ্ঞানীর নাম কি দেখো, তুমি যদি পরের পেজে চলে যাও, পেজ নাম্বার হচ্ছে 495, দেখো লেখা আছে হুকের সূত্র। হুকের সূত্র তোমাকে মেডিকেলে সূত্রটা তুলে দিয়ে বলবে এটা কার সূত্র। আমাকে একটা কথা বলো তো, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক যখন প্রশ্ন করবে এটা কার সূত্র, তখন অপশন কি দিবে? যে হ্যাঁ, অপশন এ তে আছে হুক, বাকি তিনটা অপশন মনে করো যে নাদিয়া, রাবেয়া, আর হচ্ছে মনে করো নাজিমউদ্দিন। এরকম কি অপশন দিবে? অপশন কি এরকম দিবে? না। অপশন দিবে কিরকম? এই চ্যাপ্টারে অন্যান্য যে বিজ্ঞানীগুলার নাম আছে ওদের নামও দিবে, যেমন ইয়ং, তারপরে স্টোকস, তারপরে পয়সন। তখন কিন্তু তোমরা এত বড় সিলেবাসের মধ্যে পড়াশোনা করতে গিয়ে কনফিউজড হয়ে যাবা যে আচ্ছা এটা জানি কার সূত্র ছিল। এই জন্য যখন মেডিকেলের জন্য পড়বা, এই চ্যাপ্টার প্রত্যেকটা সূত্রকে একসাথে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, এটা হোক, এটা পয়সন, এটা স্টোকস। কথা কি বুঝতে পারছি? কারণ তোমার কাছে এখন দেখতে ইজি লাগতেছে, বাট পরীক্ষার সময় কিন্তু ইজি লাগবে না। তাহলে পীড়ন বিকৃতির অনুপাত একটা ধ্রুব রাশি। এখানে সালটা শিখতে হবে, 1678 সাল। সব সাল ফিজিক্সে লাগে না, এই সাল লাগবে। একেবারেই ইজি, 1, 6, 7, 8। হ্যাঁ, তাহলে বুদ্ধি করে বলো তো, আমি যদি বলি পীড়ন বিকৃতি সমানুপাতিক, তাহলে কি এটা লেখা যায় না যে পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুবক? এবং তুমি খেয়াল করো, আমি এটাকে একটা সাদা পেজে নিয়ে আসি। হ্যাঁ, আমি লিখি তাহলে পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবকটার একটা নাম আছে। এই ধ্রুবকটার নাম কি তুমি তোমাদের বইতে খেয়াল করো, নামটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে কি ভাইয়া আমি বলতে পারি যে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি? এটা কি বলা যায়? আমাকে বলো তো, একটু আমাকে অ্যান্সার করে জানাও তো, এটা কি বলা যাবে যে স্থিতিস্থাপক ধ্রুবক ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি? তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের উপরে কে থাকতেছে? পীড়ন থাকতেছে। নিচে কে থাকতেছে? বিকৃতি থাকতেছে। আমি তোমাকে আগামী 5 পেজের পড়া এখন মুখস্থ করাই দিব 2 মিনিটে, খালি মন দিয়ে শুনবা। হ্যাঁ, মনে রাখবা স্থিতিস্থাপক গুণাঙ্ক নিজে হলো বাপ, তার 3টা ছেলে আছে। তোমরা যদি এই চ্যাপ্টারটা আগে পড়ে থাকো, তোমরা নাম শুনে থাকবা, তার 3টা ছেলের নাম তোমরা অবশ্যই শুনছো। একটার নাম হইতেছে ইয়ং এর গুণাঙ্ক, একটার নাম হইতেছে আয়তনের গুণাঙ্ক, একটার নাম হইতেছে ক্রিন্তন গুণাঙ্ক। তোমরা কি নাম শুনছো বা চেনা চেনা লাগতেছে কিনা আমাকে বলো তো? নাম শুনছো না? তাহলে কি বললাম, স্থিতিস্থাপক গুণাঙ্ক হইতেছে 3 প্রকার। হ্যাঁ, আচ্ছা ভালো কথা। তো আমাদের এই যে 3 প্রকার, 3টা হলে গিয়ে বাপ, মানে সরি 3টা ছেলে, একটা বাপ, 3 ছেলে আছে। আমাকে বলো তো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাথায় কে আছে? পীড়ন আছে। নিচে কে আছে? বিকৃতি আছে। তাহলে মনে রাখবা, বাপের উপরে পীড়ন, নিচে বিকৃতি। তার 3 ছেলের প্রত্যেকটার উপরে পীড়ন থাকবে, নিচে থাকবে বিকৃতি। ঠিক আছে, এতটুকু মাথায় নিয়ে রাখো। আমি এখন আরেকটা ইনফরমেশন তোমাকে ধরবো। আচ্ছা আমাকে বলো তো, এই ধ্রুবকটার নাম কি? পীড়ন বাই বিকৃতি, এই ধ্রুবকটার নাম কি বলো তো? এই ধ্রুবকটার নাম কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। তোমাদের লিখতে মনে কষ্ট হইতেছে, হ্যাঁ, এত বড় একটা লেখা লিখতে বলছে। এই ধ্রুবকটার নাম হচ্ছে, সাইমা অ্যান্সার দিচ্ছে সবার আগে, স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা একটু বুদ্ধি করে বলবা, আমরা তো জানি যে, আমাকে বলো তো পীড়নের একক কি বলতো? পীড়নের একক কি? একটু আগে পড়ে আসলাম না, নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, বিকৃতির একক কি? বিকৃতির কোনো একক নাই। তাহলে আমাকে বুদ্ধি করে বলতে পারবা এই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে? স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে? স্থিতিস্থাপক গুণাঙ্কের একক নিউটন পার মিটার স্কয়ারই হবে, তাই না? কারণ এটা তো কোনো একক নাই। তার মানে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক আর মাত্রা আর পীড়নের একক মাত্রা সেম। ঠিক আছে, তার মানে যাহাই পীড়নের একক মাত্রা তাহাই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক মাত্রা। পীড়ন সমান সমান স্থিতিস্থাপক গুণাঙ্ক, এদের একক মাত্রা সেম। ঠিক আছে, এবং আরো দুটা জিনিসের কোনো একক নাই। কার কার জানি একক নাই ভাইয়া? একটা হচ্ছে বিকৃতি, আর একটা হচ্ছে পয়সন সাহেব। তুমি কি দেখতেছো, আমরা কিন্তু একক মাত্রাগুলোকেও মিলাই মিলাই পড়তে পারি, তাই না? একেবারে মজা না, একেবারে সোজা না। তাহলে হয়ে গেল। তাহলে আমাকে বলো তো, আমি একটু আগে কি বললাম যে এই পীড়ন বাই বিকৃতি
এই স্থিতিস্থাপক গুণাঙ্কের কয় ছেলে আছে? 3 ছেলে আছে। আমি একটু পাশে লিখি, কয়টা ছেলে আছে? 3টা ছেলে আছে। 3টা ছেলের নাম কি? একটা ইয়ং এর গুণাঙ্ক, একটা আয়তনের গুণাঙ্ক, একটা হচ্ছে ক্রিনটন গুণাঙ্ক। এবং প্রত্যেকটার উপরে কে থাকবে? পীড়নই থাকবে। মনে রাখবা, স্থিতিস্থাপক গুণাঙ্কের উপরে পীড়ন আছে, তাদের প্রত্যেকটার মাথায় পীড়ন থাকবে। যেমন সমীকরণে আর কি, যেমন ইয়ং যেহেতু দৈর্ঘ্য নিয়ে কাজ করে, ইয়ং এর গুণাঙ্কের সমীকরণ কি হবে দেখে ফেলো। ইয়ং এর গুণাঙ্কের সমীকরণ হবে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। এই যে নিচের দিকে খেয়াল করো, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তারপরে আরেকটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক বা কৃন্তন গুণাঙ্ক। কৃন্তন গুণাঙ্কের সমীকরণ কি হবে? উপরে হবে হচ্ছে, তুমি খেয়াল করো, দেখাই ফেলতেছি, উপরে কৃন্তন গুণাঙ্ক পীড়ন, নিচে হইতেছে কৃন্তন বিকৃতি। তারপরে আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্কের উপরে কি হবে বলতো? উপরে হবে আয়তন পীড়ন, নিচে হবে আয়তন বিকৃতি। তাহলে আমি তোমাকে এতক্ষণ যা যা বললাম, কি বুঝতে পারছি যে প্রত্যেকটা গুণাঙ্ক, এই যে আমি এই পেজ আবার চলে আসতেছি, খেয়াল করো, প্রত্যেকটা গুণাঙ্কের একক মাত্রা কি সেম না? একক মাত্রা কি সেম না বলতো? প্রত্যেকটা গুণাঙ্কের একক মাত্রাও কি সেম হবে না? বলে ফেলো। কেউ কথা বলতেছে না। প্রত্যেকটা গুণাঙ্কের একক মাত্রা সেম হবে। এবং প্রত্যেকটা গুণাঙ্কের উপরে কে থাকবে? উপরে থাকবে পীড়ন, নিচে থাকবে কি? বিকৃতি, তাই না? যার নাম যেটা, সেই নামের আগে সেটা আসবে। এবং আগামী 3 পেজের পরে যাবে শেষ, আমি তোমাকে এখন প্রমাণ দিব। আমাকে একটা কথা বলো তো, স্থিতিস্থাপক গুণাঙ্ক কত প্রকার? 3 প্রকার। আচ্ছা, আরেকটা লাইন খালি দাগাই দেই। এই দেখো, এই পেজে নিচের দিকে লাইন আছে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট একবার আসছিল। হ্যাঁ, লাইনটা একটু দাগাই রাখো। তোমাকে বই নিয়ে বসছো তো না, তাই না? বই বই আছে না সাথে? বই নিয়ে বসে। কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে আর তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা বাড়লে এর মান কি হয়? দেখো, এর মান হ্রাস পায়। মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল, ইয়ং এর গুণাঙ্ক তাপমাত্রা বাড়লে কি হয়? বাড়ে, কমে, প্রথমে বেড়ে পরে কমে, কোনোটিই নয়। অ্যান্সার কি হবে বলতো? মেডিকেলে আসছিল 2011 সালে। তাপমাত্রা বাড়লে ইয়ং এর গুণাঙ্ক অ্যান্সার কি হবে? হ্রাস পায়, কমে। এটা কিন্তু মেডিকেলে আসছিল। ঠিক আছে, ফাইন। এখন এই হুকের সূত্র, এই এই যে পীড়ন বাই বিকৃতি, এই ধ্রুবকটার নাম কি বলতো? কেউ ফেসবুকে অ্যান্সার দিচ্ছ না যে? বেলায়েত অ্যান্সার দিছে। এই ধ্রুবকটার নাম কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমি জানি লিখতে তোমাদের জন্য কষ্ট, বাট বুঝছো, আমি জানি, সমস্যা নাই। তুমি খেয়াল করো, এই পীড়ন বিকৃতি সম্পর্ক পড়ার কোনো প্রয়োজন নাই, লেখচিত্র পড়বা না, লেখচিত্র পড়বা না। এই দেখো 7.7 স্থিতিস্থাপক গুণাঙ্ক, দেখো সমীকরণটা দেয়া আছে। সমীকরণটা কি? পীড়ন বাই বিকৃতি। তাহলে এর একক মাত্রা কি হবে? পীড়ন বাই বিকৃতি। দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা পীড়নের মাত্রা অভিন্ন, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক পীড়নের একক অভিন্ন। এবং এরা কত প্রকার? তার কয় ছেলে আছে কি বলছিলাম বলতো? এদের 3টা ছেলে আছে। প্রথম ছেলের নাম হচ্ছে ইয়ং, 2 নাম্বার ছেলের নাম হইতেছে দৃঢ়তা, 3 নাম্বার ছেলের নাম হইতেছে আয়তন। প্রত্যেকটার উপরে কি থাকবে? প্রত্যেকটার উপরে থাকবে পীড়ন, নিচে থাকবে বিকৃতি। মনে রাখবা, পীড়ন মানে প্যারা দেয়, প্যারা উপর থেকেই দেয়, শেষ কথা। ঠিক আছে, এই দেখো, ইয়ং যেহেতু দৈর্ঘ্য নিয়ে কাজ করে, ইয়ং এর সমীকরণের কি হবে? দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। এবং খেয়াল করো তো, ইয়ং নামেই ওয়াই আছে, তাহলে একে কি দ্বারা প্রকাশ করা হবে? ওয়াই দ্বারা প্রকাশ করা হবে। জাস্ট এই আর্টিকেল গুলা থেকে এই ইনফরমেশন শিখবা। সমীকরণটা শিখতে হবে, কি দিয়ে প্রকাশ করা হয় শিখতে হবে, দ্যাটস ইট। তাহলে ইয়ং এর গুণাঙ্ক শেষ। এর ভিতরে যত ডিটেইলস আছে পড়ার কোনো দরকার নাই, ইয়ং এর গুণাঙ্ক শেষ। ঠিক আছে, আর এখান থেকে তুমি ইয়ং এর সূত্রটা পড়তে পারো। এই যে y ইজ ইকুয়াল টু, এই যে ইয়ং এর গুণাঙ্কের যে সূত্রটা আসে, আমি যখন তোমাকে বলে দেবো সূত্রগুলা কোনগুলা লাগবে, পড়তে পারো, বাট ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তারপরেরটা হচ্ছে, দেখো কিছু গাণিতিক উদাহরণ দাগানো আছে। আমি গণিত নিয়ে একটু পরে কথা বলবো, আপাতত ম্যাথ গুলা থাকুক। আর ম্যাথ নিয়ে একটু পরে কথা বলবো, এখন বলবো না। যে ম্যাথ গুলো দাগানো আছে এগুলো দেখো, তার আগে একটু পরটা আগায় নেই। দেখো, পরেরটা হচ্ছে কৃন্তন গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক। কি দিয়ে প্রকাশ করা হয় দেখো তো? এন দিয়ে প্রকাশ করা হয়, এন। এবং উপরে কীর্তন পীড়ন, নিচে কীর্তন বিকৃতি। আরেকটা বাকি আছে আয়তন গুণাঙ্ক, উপরে আয়তন পীড়ন, নিচে আয়তন বিকৃতি। কি দিয়ে প্রকাশ করা হয়েছে ভাই দেখো তো? কে দিয়ে প্রকাশ করা হয়েছে। তোমরা যারা যারা তপন স্যারের বইতে পড়ো, তপন স্যারের বইতে এইটাকে লেখা আছে, আয়তন গুণাঙ্ককে বি দিয়ে প্রকাশ করা হয়। তোমরা দুইটাই মনে রাখবা, অপশনে কখনো দুইটাই দিবে না। কেন বি দিয়ে প্রকাশ করা হয়? কারণ ইংলিশ টার্মটা খেয়াল করো, বাল্ক মডিউলাস, বি। তাহলে আমাকে এখন না দেখে বলো তো ভাইয়া, আমাকে একটু না দেখে বলো তো, যে আমরা যা পড়লাম এতক্ষণ, দেখে দেখে বলার দরকার নেই, না দেখে বলো। হ্যাঁ, আমাকে না দেখে বলো তো যে ইয়ং এর গুণাঙ্ককে কি দিয়ে প্রকাশ করা হয়?
ইয়ং এর গুণাঙ্ককে কি দিয়ে প্রকাশ করা, ভেরি গুড, ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। আমাকে বলো তো ক্রিন্তন গুণাঙ্ককে কি দিয়ে প্রকাশ করা হয়, এন দিয়ে প্রকাশ করা হয়, এবং আয়তন গুণাঙ্ককে কে বা বি দিয়ে প্রকাশ করা হয়। আমাদেরকে এতটুকু পড়া হয়ে গেছে না বলো তো ভাইয়া? তার মানে আমি এতক্ষণ যা যা পড়ছি আমি আরেকবার একটু বলি। দেখো আমরা প্রথম পেজে আমরা প্রথম পেজে পড়ছিলাম বন্ধনের প্রকারভেদ, ঠিক আছে? বন্ধন জানি কয় প্রকার ছিল বলো তো একবার, আরেকবার মনে করি, 5 প্রকার ছিল, দেখছো তোমার কিন্তু মনে আছে। আচ্ছা আমাকে বলো তো কোন বন্ধনটা সব থেকে দুর্বলতম বন্ধন ছিল জানি, কোনটা ছিল ভ্যান্ডার ওয়ালস, দেখছো তোমাদের কিন্তু মনে আছে। আচ্ছা আমাকে একটু বলো তো যে স্থিতিস্থাপক ক্লান্তি ব্যাখ্যা দিছিল কোন বিজ্ঞানী, বলে ফেলো তো। বিজ্ঞানী কোন বিজ্ঞানী? তোমরা চমৎকার, একজন একজন অ্যান্সার দিছে হুক, হুক নাও, হ্যাঁ কেলভিন, চমৎকার। আচ্ছা আমাকে এখন বলো তো যে এন দিয়ে কাকে প্রকাশ করা হয়, এন দিয়ে কাকে প্রকাশ করা হয়? দৃঢ়তার গুণাঙ্ককে বা কৃন্তন গুণাঙ্ককে। দেখছো তোমাদের কিন্তু পড়া হয়ে হয়ে যাচ্ছে, যারা যারা মনোযোগ দিচ্ছ তাদের কিন্তু পড়া হয়ে যাচ্ছে। তোমাদের কি পড়া বুঝতে কোনো অসুবিধা হইতেছে যে ভাই আমি বুঝতেছি না জিনিসটা? কোনো অসুবিধা হচ্ছে না হলে বলবা, কোনো সমস্যা নাই। এখন দেখো আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়ে ফেলছি, 3 প্রকার, 3টা নাম চলে আসছে, তাই না? আচ্ছা নিচের লেখাটা খেয়াল করো, তোমরা কি কখনো অসংনম্যতার নাম শুনছো? জাস্ট এত বলো, তোমরা কি অসংনম্যতার নাম শুনছো? শুনো নাই, অনেকে শুনছো। আচ্ছা আমাকে বলো তো যারা যারা শুনছো তাদের জন্য বলতেছি, অসংনম্যতা কি আয়তন গুণাঙ্কের সাথে একটা সম্পর্কিত কিছু একটা না, তাই না? তাহলে অসংনম্যতাকে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি না? বলতো অসংনম্যতাকে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি না? অনেকে হ্যাঁ বলছে, দিব এক মাইল। হ্যাঁ, কখনোই না। তুমি খেয়াল করো, অসংনমতা বিপরীত রাশি না, হ্যাঁ। বিপরীত রাশি আরেক, অসংনমতা যেহেতু আছে আরেকটা টার্মও আছে তোমার মনে নাই, সেটা হচ্ছে সংনমতা, হ্যাঁ। তো পরীক্ষার হলে যখন প্রশ্ন করবে যে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটা, তখন অপশনে অসংনমতাও থাকে, সংনমতাও থাকে। তখন আমাদের একটা প্যাচ লাগে, আমি তোমাকে প্যাচটা দূর করে দেই। তার আগে তুমি খেয়াল করো যে আয়তন গুণাঙ্ককে কখনো কখনো অসংনমতা বলা হয়। কোনটা বিপরীত রাশি? সংনমতাটা হচ্ছে বিপরীত রাশি। এটাকে কেমনে করে মনে রাখবা? দেখো, সরে অ সমান সরে আ, মানে অসংনমতা সমান আয়তন গুণাঙ্ক, দুইটা সেম জিনিস। তাহলে এটা কি আর কখনো ভুল হবে বলতো? আয়তন গুণাঙ্ক কি সংনমতা নাকি আয়তন গুণাঙ্ক কি অসংনমতা, এটাকে আর প্যাচ লাগবে কখনো? প্যাচ লাগানো যাবে না। হ্যাঁ, তাহলে অসংনমতা আয়তন গুণাঙ্ক সেম জিনিস। কোনটা বিপরীত বলতো? সংনমতা বিপরীত। তাহলে বুদ্ধি করে বলতো, আমি যদি আয়তন গুণাঙ্ককে কে বলি, হ্যাঁ, আর আমি যদি সংনমতাকে সি বলি, তাহলে আমি কি বলতে পারি না যে সি ইজ ইকুয়াল টু 1/k, যেহেতু বিপরীত রাশি? এটা কি বলা যায় না? আমার কথা কি বুঝতে পারতেছো? তাহলে বলা যায়। তাহলে বুদ্ধি করে বলো তো, আমি জানি যে আয়তন গুণাঙ্কের সমীকরণটা কি, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি না? তাহলে সংনমতা সমীকরণ কি হবে? উল্টাই যাবে না, তখন কি আয়তন বিকৃতি বাই আয়তন পীড়ন হবে না? এই কথাগুলাই তোমাদের এই বইতে লেখা আছে, চলো একটু দেখে আসি। হ্যাঁ একটু দেখে ফেলি চলো। এই দেখো, আয়তন গুণাঙ্ক ছিল এখানে, আয়তন গুণাঙ্ক শেষ, তার নিচে দেখো লেখা আছে সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি। এবং সংনম্যটা কোন বস্তুর ক্ষেত্রে বেশি খাটে? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বেশি খাটে। দেখো সংনম্যতা হইতেছে 1/, আয়তন গুণাঙ্ক, হ্যাঁ। এবং এই সি ইজ ইকুয়াল টু 1/k পড়া হয়ে গেছে। এবং কোন বিপরীত রাশিটাকে কি বলা হয়? বিপরীত রাশিটাকে বলা হয় হইতেছে সংনম্যতা। তাহলে এটাকে তোমার বইয়ের পাশে লিখে রাখবা, সরে অ সমান সরে আ, যাতে কখনো ভুল না হয়। যারা যারা ফেসবুকে ক্লাস করতেছো তোমরা কি বুঝতে পারতেছো ভাইয়া? আচ্ছা, তাহলে এই জায়গাটা কি কঠিন লাগলো? একেবারে সোজা না। তোমাকে এখান থেকে জাস্ট এটাই পরীক্ষায় প্রশ্ন আসছে যে সংনমতার নিচের কোনটা, মেডিকেলে এই ধরনের প্রশ্ন আসবে, হ্যাঁ। আচ্ছা কোনো কোয়েশ্চেন তো নাই। তুমি খেয়াল করো, এই যে সংনমতা তার নিচে একটা ছক আছে, তুমি দেখবা, হ্যাঁ এই দেখো একটা ছক আছে। ভালো কথা, এই ছকটা থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে শেষ প্রশ্ন আসছিল 2012 সালে। বাট আগে অনেক প্রশ্ন আসতো, 12 সালের আগ পর্যন্ত 1 বছর অন্তর অন্তরই এই ছক থেকে প্রশ্ন আসতো, ঠিক আছে? তো আমরা এখন আর যেহেতু আসে না, এবং যেহেতু আমরা দেখতে পারতেছি যে ইদানিং এই ছক থেকে অন্যান্য ছক বেশি ইম্পর্টেন্ট, আমরা এই ছকটা পুরাটা মুখস্থ করব না, যতটুক প্রয়োজন ততটুক মুখস্থ করব, ঠিক আছে? এবং এই ছকটা মুখস্থ করার জন্য তোমরা খাতা কলম নিয়ে বসবা, আমাকে জাস্ট 2টা কোয়েশ্চেনের অ্যান্সার দাও। এটা কিসের ছক দেখো তো? এখানে কয়েকটা পদার্থের কথা বলা আছে, তাই না? এবং 3টা গুণাঙ্ক আমরা শিখলাম না একটু আগে, ইয়ং এর গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, আর একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। তাহলে গুণাঙ্কের ছক, মেডিকেলে প্রশ্ন আসছিল অনেকবার যে কোন পদার্থের ইয়ং এর গুণাঙ্কের মান কত, কোন পদার্থের আয়তন গুণাঙ্কের মান কত, এরকম প্রশ্ন আসছিল।
তো আমরা সবগুলা শিখবো না, যতটুক প্রয়োজন ততটুক শিখবো, যাতে যতগুলা তুমি এগুলা শিখলে যাতে তুমি অ্যান্সার করতে পারো। ঠিক আছে? তো সবাই খেয়াল করো, আমি এই ছকটা শেখানোর জন্য আমি নিজে একটা আলাদা বক্স আঁকবো। তার আগে আমি তোমাকে কিছু ছকের বেসিক কথা বলে দেই ভাইয়া। মনে রাখবা, যদি এক ছক থেকে প্রশ্ন করে, যেমন তুমি খেয়াল করো যে ইস্পাতের ওয়াই এর মান কত, 20, তাই না? 20 ইন্টু 10 এর পাওয়ার 10। তুমি খেয়াল করো এখানে প্রত্যেকটারই 10 এর পাওয়ার 10, তাই না? প্রত্যেকটারই 10 এর পাওয়ার 10, তার মানে এগুলো আমার পড়ার কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট মূল সংখ্যাটা বলবো, জাস্ট মূল সংখ্যাটা বলবো। কিন্তু তুমি খেয়াল করো, তোমাকে যখন মেডিকেলের প্রশ্ন করবে যে ইস্পাতের ওয়াই এর মান কত, প্রত্যেকটা অপশন এখান থেকেই দিবে, যে এরকম কখনো দিবে না যে ভাইয়া 20, 20, 20.1, 20.2, 20.3, এরকম কখনো দিবে না। যেমন মনে করো তামারটার মান কত, 12.6, তোমাকে এমন কখনোই দিবে না 12.6, 12.7, 12.8। তারা অন্যান্য যে অপশন গুলা এই ছক থেকেই দিবে। প্রথম কথা, কথা বুঝতে পারছি? এবং মনে রাখবা, যেহেতু ইউজুয়ালি দশমিকের ঘরের সংখ্যাগুলা আমাদের করার কোনো প্রয়োজন নাই, কারণ ইউজুয়ালি একটা সংখ্যা একবারই থাকে। তুমি খেয়াল করো তো এই ছকের মধ্যে 12 কি একবারই আছে না? এখানে কি অন্য কোনো কিছুর মান 12 আছে? দেখো তো, খেয়াল করো তো, এখানে অন্য কোনোটার মান কিন্তু 12 নাই। তার মানে 12 পয়েন্ট কত শেখার দরকার নাই, তুমি 12 মনে রাখলেই হবে। আবার তুমি খেয়াল করো তো, এই যে এখানে এই ছকটার মধ্যে 7.5 মান, তোমার কি 7.5 শেখার কোনো দরকার আছে? দেখো তো এখানে কোনোটার মান কি আর 7 দিয়ে আছে? নাই। তার মানে আমরা এক্ষেত্রে দশমিকেরটাও শিখবো না। একটু বুঝো। এখন আমি তোমাকে বলি, আজকের ক্লাসের সব থেকে কঠিন টপিক এইটা। হ্যাঁ, সব থেকে কঠিন টপিক হচ্ছে এইটা। আমি এই জন্য তোমাকে এটা একটু সময় নিয়ে পড়াবো, এবং তোমার এই পড়াটা এখানে মুখস্থ করাই দেবো। ঠিক আছে? জাস্ট খাতা কলম নিয়ে বসো। এবং এটা তপন স্যারের বইয়ের ছক, তপন স্যারের বইয়ের ছক লাগবে না, আমি অন্য একটা কারণে এটা এখানে নিয়ে আসছি, কারণটা একটু পরে বলবো। তার আগে সবাই খাতা কলম নিয়ে বসো। খাতা কলমে সবাই এই জিনিসটা লিখে ফেলবা। আমি লিখতেছি, খেয়াল করো। এলো লতা স্কুলে, সবাই লিখে ফেলো, এলো লতা স্কুলে। এবং পাশে লিখবা NKY। তুমি খেয়াল করো তো, যে অনেকে ভাবতে পারো যে ভাইয়া এই স্কুল বানান মনে হয় ভুল লিখছে, আমি বানানটা ঠিক করে লিখি। কখনোই ঠিক করা যাবে না। হ্যাঁ, বানান এমন যা আছে তাই লিখবা। অনেকের কাছে কম্পেনিয়ন বুক আছে, কম্পেনিয়ন বুক যদি সাথে থাকে এই ছকটা আঁকাই আছে, বাট তোমরা নিজের হাতে আঁকলে ভালো হয়। ঠিক আছে? তুমি খেয়াল করো তো ভাইয়া, এখানে শব্দ কয়টা লিখছি? এলো লতা স্কুলে 3টা শব্দ লিখছি না? একটা, দুইটা, তিনটা। আমি এলো দিয়ে বুঝাইছি অ্যালুমিনিয়ামকে, লতা দিয়ে বুঝাইছি লতে লোহাকে বুঝাইছি, আর স্কুল দিয়ে বুঝাইছি ইস্পাতকে। ঠিক আছে? আর NKY তো ওই 3টা গুণাঙ্কই, তাই না? আমি আবারও বলতেছি, রিকোয়েস্ট করতেছি, আমাদের আজকের দিনের সব থেকে কঠিন টপিক এইটা, এবং এখান থেকে মেডিকেলের প্রশ্ন হইছে আগে অনেকবার। একটু মনোযোগ এখন দিবা, তাহলে আর ছকটা বাসায় পড়ার কোনো প্রয়োজন হবে না। ডেফিনেটলি একটু কঠিন, বাট ইজিলি মুখস্থ হয়ে যাবে, টেনশন করার কিছু নাই। হ্যাঁ, একটা ইজি নিয়ম দেখাই দিব। তার আগে বলো তো, তুমি খেয়াল করো তো, পদার্থ আছে 3টা, গুণাঙ্ক আছে 3টা, তাহলে এই তিনটা তিন তিরিকা টোটাল কয়টা মান শিখবো আমরা এখন? বলে ফেলো তো। আমরা এখন কয়টা মান শিখে ফেলবো? 9টা মান শিখে ফেলবো। তুমি খেয়াল করো তো, ফাঁকা বক্সও কি 9টাই আছে না? দেখো, ফাঁকা ঘরও কিন্তু 9টাই আছে। তোমরা কি সবাই ভাই খাতার মধ্যে এই বক্সটা আঁকছো? আমাকে একটু জানাও তো। তোমাদেরকে আঁকা হয়েছে না? হ্যাঁ, আঁকা হয়েছে আশা করি। এখন কিন্তু মনোযোগ নিয়ে বসবা সবাই। এখন হাত থেকে কলমটা ফালাই দাও। হ্যাঁ, মাটিতে ফালাও না, আবার পাশেই ফালাও আর কি, মানে এখন কেউ কিছু লিখবা না, যখন আমি বলবো তখন লিখবা। ঠিক আছে? একটু খেয়াল করো। তুমি খেয়াল করো তো, মনে রাখবা এই ছকের জন্য আমরা একটা সংখ্যা মনে রাখবো। মনে রাখবা, এই সংখ্যাটা মনে রাখলে তোমার পুরো ছক শেষ। সংখ্যাটা কত মনে রাখবা, এই ছকের জন্য আমরা একটা সংখ্যা মনে রাখবো, ওই সংখ্যাটা হইতেছে 2। তুমি যদি 2 মনে রাখতে পারো, এই ছকের সবকিছু মনে রাখতে পারবা, মানে সব মান শেষ। এখন তুমি মনে মনে বলতে পারো যে ভাইয়া আপনি যে বললেন আমি এই ছকের জন্য ইম্পর্টেন্ট সংখ্যা 2 মনে রাখবো, আমি এইটাই বা কেমনে মনে রাখবো যে এই ছকের ইম্পর্টেন্ট সংখ্যা 2? অনেকে মনে মনে বলতে পারো ভাই আমার তো এটাও মনে থাকে না। হ্যাঁ, আচ্ছা আমারে বলো তো, এটা কি ইয়ং এর গুণাঙ্কের ছক না? আমি কি এই ছকটার নাম এটা দিতে পারি না যে এটা ইয়ং এর গুণাঙ্কের ছক? এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্কের ছক। তুমি খেয়াল করো তো, ইয়ং কে যদি বাংলায় লেখো সেটা কি রস্যই দিয়ে শুরু হয় না? তাই না? তো রস্যই দেখতে কি অনেকটা 2 এর মতো না? যেহেতু ইয়ং এর রস্যই 2 এর মতো, এই জন্য এই ছকের ইম্পর্টেন্ট সংখ্যা 2। যাই হোক, আমি মজা করলাম, তোমাদের এটা এমনি মনে থাকবে আমি জানি, তারপরও জাস্ট একটু বললাম। তাহলে এই ছকের সব থেকে ইম্পর্টেন্ট সংখ্যা কি বলে ফেলো তো, সবাই একবার লিখে ফেলো তো। এই ছকের ইম্পর্টেন্ট সংখ্যা কি? 2। মনে রাখবা, ভাইয়া আজকে যেই ছক শেখাইছে এই ছকের ইম্পর্টেন্ট সংখ্যা 2, 2, 2, 2, 2, শেষ। আচ্ছা, যেহেতু সব থেকে ইম্পর্টেন্ট সংখ্যা 2, আমরা প্রথম ঘরে বসাবো 2।
প্রথম ঘরে 2 বসায় ফেললাম, দ্যাট মিনস এই অ্যালুমিনিয়ামের এন এর মান 2। এটাকে মনে রাখা কঠিন কিছু? মনে থাকবে। আচ্ছা আমাকে বলো তো ফাঁকা ঘর কয়টা ছিল? 9টা ফাঁকা ঘর ছিল না? বুঝছো কিন্তু জায়গাটা, খুব মন দিয়ে শুনবা। ফাঁকা ঘর 9টা ছিল না? আমি তো 2 বসাই দিলাম। তাহলে বলো তো 9 থেকে 2 বাদ দিলে কত থাকে? 9 থেকে 2 বাদ দিলে কত থাকে? 7 থাকে। আমি পর পর নিচে নিচে 2টা 7 বসাই দিব, অর্থাৎ অ্যালুমিনিয়ামের কে এর মানও 7, ওয়াই এর মানও 7। কথা বলছো? তাহলে আমি কি বললাম? সব থেকে ইম্পর্টেন্ট সংখ্যা 2, 2 বসাই দিলাম। ঠিক আছে, এখন বা ফাঁকা ঘর ছিল 9টা, 9 থেকে 2 বাদ দিলে 7 থেকে, পর পর 2টা 7 বসাই দিব। এখন অনেকে বলতে পারো ভাইয়া আমি তো অ্যালুমিনিয়ামের কে এর মানও 7, ওয়াই এর মানও 7, তাহলে কেমনে বুঝবো কোনটার মান কত? হ্যাঁ, মনে রাখবা যখন তোমাকে একটা বক্স থেকে প্রশ্ন দিবে, প্রত্যেকটা অপশন ওই বক্স থেকেই দিবে। তুমি খেয়াল রাখবা তোমার বইয়ের সামনে যখন ছকটা আসে, আমি একটু দেখায় আসি। তুমি দেখো এই যে অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়ামের ইয়ং এর গুণকের মান 7, আয়তন গুণকের মান 7.5, বাট আমি 7 শিখতেছি। তুমি দেখো তো এই বক্সে, আয়তন গুণাঙ্কের বক্সে আর কোনটার মান কি 7 আছে? নাই। এবং তোমাকে যখন আয়তন গুণাঙ্কের মান জানতে চাবে, প্রত্যেকটা অপশন এই ঘর থেকেই দিবে, এই জন্য টেনশন করা কিছু নাই। ঠিক আছে, এই কোশ্চেন অ্যান্সারটা আগে দিয়ে ফেললাম। আগে বলো এতটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? এতটুকু মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ? আচ্ছা যারা যারা খালি রোল লেখছো তারা নামটাও লেখো, তাহলে আমার নাম দেখতে সুবিধা হয়। হ্যাঁ, এই যে মিফতাহুল জান্নাত অনেক অ্যান্সার দিচ্ছে, আনিকা হোসেন অ্যান্সার দিয়ে শুরু করছে, মারিয়া রহমান। আচ্ছা কোনো ভাইয়া নাই কেন? একটা ভাইয়াও নাই, কোনো ভাইয়ার কোনো মেসেজ নাই। একদিন ক্লাসে এক স্টুডেন্ট আমারে বলতেছে যে ভাইয়া, ভাইয়া খালি মেয়েদের মেসেজ পড়ে। হ্যাঁ, এবং এক মানে ছেলেটার নাম ছিল হচ্ছে ইয়ামিন, ভাইয়া খালি মেয়েদের মেসেজ পড়ে। তো আমি না ওই মেসেজটা পড়ছি, কারণ আর কোনো ছেলে ভাইয়া মেসেজ দেয় নাই। এবং মেসেজটা পড়ে আমি বলছি কি ভাইয়া দেখো, আমি তো তোমার মেসেজটা পড়লাম, তুমি কি নিজেকে মেয়ে মনে করতেছো? দেখো আমি তোমার মেসেজ পড়ছি, তুমি কি নিজের মেয়ে মনে করো? তাহলে তুমি তো মেসেজ না না দিলে আমি কেমনে করে পড়বো, তাই না? তুমি তো নিজের মেয়ে মনে করতেছো না। তার মানে বলছে ভাইয়ারা ঘুমাচ্ছে, একজন লিখছে। একজন মাহবুব নামে একজন আমাকে সালাম দিচ্ছে, এই বেয়াদব, ক্লাসের অর্ধেক শেষ এখন সালাম দিতে আসছে। আচ্ছা ফাইন, ঠিক আছে। আচ্ছা ওকে, আমরা তাহলে এতটুকু পড়া হয়েছে। আবার কোনো মনোযোগ দাও, কোনো ধরনের মনোযোগ ব্যাখ্যা ধরন যাবে না। তাহলে এলোমের প্রথম সব থেকে ইম্পর্টেন্ট সংখ্যা 2 ছিল, ফাঁকা ঘর ছিল 9টা, এতটুকু আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এখন আমাকে বলো তো সব থেকে ইম্পর্টেন্ট সংখ্যা জানে কি ছিল? মাহবুবুল বলছে আমি শুরু থেকে আসি, থ্যাংক ইউ। সব থেকে ইম্পর্টেন্ট সংখ্যা 2 ছিল না? আমি এখন এন আর কে এর মান বের করবো। ওয়াই এরটা আপাতত বাদ, ওয়াই এর চিন্তা এখন আর কইরই না, এন কে বের করব। এই 2টা বক্স বের করার জন্য আমি যেই সূত্রটা ইউজ করব, সেই সূত্রটাও 2 দিয়ে। সূত্রটা কত দিয়ে? 2 দিয়ে, কারণ ইম্পর্টেন্ট সংখ্যা 2 ছিল। সূত্রটা কি আমি লিখবো বুঝাবো তার আগে আমি লিখে নিই। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট সংখ্যা 2 ছিল না? সূত্রটা হইতেছে, এখানেও তুমি বসাবা হচ্ছে, আমি লিখি +2, এখানেও হচ্ছে *2, +2 *2। কোনো কিছু বুঝো নাই আমি জানি। তার আগে আমার বলতো 2 বক্সে কি সেম সূত্র লিখছি না? বলতো 2 বক্সে কি সেম সূত্র লিখছি না? হ্যাঁ, তাহলে আমি এখন বুদ্ধি করে বলতো 2 যোগ 2 কত হয়? 2 যোগ 2 কত হয়? 2 যোগ 2 4 হয়। আচ্ছা বলো তো এখানে 4 হইলো, তাহলে 4 গুণ 2 কত হবে? 2 যোগ 2 4, 4 দুগুণা 8। আবার তাহলে এই বক্সে কত হবে? 7 যোগ 2 কত হয়? 9 হয়। 9 দুগুণা কত হয়? 18 হয়। তুমি খেয়াল করো আমি যে সূত্রগুলো ইউজ করলাম, আমরা কি পাশাপাশি ইউজ করছি না? পাশাপাশি বক্সে ইউজ করছি না? এতটুকু বুঝতে কি কোনো সমস্যা আছে? দেখো আমরা একটা সূত্র খালি বসাইছি এবং 2 বক্সের জন্যই সেম সূত্র, একবার যোগ 2 হইছে, একবার গুণ 2 হইছে। একেবারে ইজি না? একদম ইজি। তাহলে এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে? নাই। তাহলে দেখো আমরা লোহার মানগুলো শিখে ফেললাম, ইস্পাতের মানগুলো শেখা ফেললাম, রইলো বাকি ওয়াই, নিচের মানগুলো বাকি আছে। আমি আবারও জিজ্ঞেস করব, সব থেকে ইম্পর্টেন্ট সংখ্যা জানি কত ছিল ভাইয়া? সব থেকে ইম্পর্টেন্ট সংখ্যা জানি কত ছিল? 2 ছিল। ভেরি গুড মিফতাহুল জানা। একজনের রোল রোল খালি দেখা যায়, তোমরা নিজের নামটা লিখে ফেলো। হ্যাঁ, নিজের নাম লিখে ফেলো জুম দিয়ে। সব থেকে ইম্পর্টেন্ট সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, এই বক্সে যে সূত্র হবে সেইটাও 2 দিয়েই হবে, কিন্তু একটু পার্থক্য আছে, পার্থক্যটা একটু পরে বলতেছি, সূত্রটাকে লিখে ফেলি। এই বক্সের সূত্রটাও হবে 2 দিয়ে, এই 2 যোগ 2, এইটাও যোগ 2। কিন্তু তুমি খেয়াল করো তো আমি কিন্তু এতক্ষণ সূত্রগুলা পাশাপাশি ইউজ করছিলাম, তাই না? দেখো পাশের সাথে পাশের বক্সের কানেকশন হয়েছিল। কিন্তু মনে রাখবা যেহেতু ওয়াই এর বক্সটা সব থেকে নিচের বক্স, যেহেতু ওয়াই এর বক্সটা সব থেকে নিচের বক্সটা, বলতো সব থেকে নিচের বক্স ওয়াইটা না? যেহেতু ওয়াই এর বক্সটা সব থেকে নিচের বক্স, সেহেতু ওয়াই এর বক্সের সূত্রগুলাও ইউজ হবে উপরে নিচে।
মানে এরকম ভাবে সূত্রগুলা ইউজ হবে, উপরে নিচে সূত্রগুলা ইউজ হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা যে সূত্রগুলা বসাবো, যেহেতু নিচের বক্স, সূত্র ইউজ হবে নিচে। তার মানে এখানে ছিল 9, এখানে 2, 9 + 2 কত হবে বলে ফেলো তো ভাইয়া। তাহলে 9 + 2 কত হবে? 11 হবে। তাহলে বুদ্ধি করে বলো তো 18 + 2 কত হবে? 20 হবে, তাই না? তাহলে আমি আরেকবার রিপিট করি, আমাকে বলো তো এলো লতা কলেজে ছিল নাকি এলো লতা স্কুলে ছিল? বলে ফেলো তো। এলোলতা স্কুলে ছিল, এবং এই সিরিয়ালটা কি? NKY। এই সিরিয়াল মুখস্থ রাখতে হবে, এলোলতা স্কুলে NKY। সব থেকে না দেখে এখন পড়বা, আমি না দেখে পড়াবো। আমি এখানে লিখলাম এলো লতা স্কুলে। হ্যাঁ, এলো লতা স্কুলে, মনে করেন তুমি নিজে নিজে লিখতেছো NKY। এখন রাফ প্র্যাকটিস। আচ্ছা বলো তো, এই যদি আমি একটা রাফ প্র্যাকটিস করি, এরকম 9টা বক্স হয়, নিজে নিজে বলবা, এখন আর দেখবা না, সবাই কিন্তু বন্ধ, আমি উল্টাই ফেলছি। বলো তো সব থেকে ইম্পর্টেন্ট সংখ্যা জানি কি ছিল? তাহলে এখানে কত হবে? 2 হবে। আচ্ছা এই নিচে কত হবে বলো তো, এখানে কত হবে? 9টা বক্স ছিল, 9 থেকে 2 গেলে কত থাকে? 7 থাকে, 7 হবে। এখানেও 7 হবে। এখন আমরা প্রথম 6 বক্স লিখবো। আচ্ছা বলো তো, যে সূত্রটা জানি কি ছিল? +2 × 2। এখানেও কি ছিল? +2 × 2। তাহলে এখানে কি হবে বলো তো? 2 + 2 কত হবে? 4 হবে। 4 × 2 = 8, 7 + 2 9, 9 × 2 = 18। এখন ওয়াই এর মানের ক্ষেত্রে এখানে যেমন পাশাপাশি ইউজ হয়েছে, এখানে আর পাশাপাশি ইউজ হবে না। এখানে সূত্রগুলো কেমনে ইউজ হবে? উপরে নিচে ইউজ হবে। সূত্রটা কি? দুইটাই প্লাস, 2 2। তাহলে 9 + 2 11, 18 + 2 হতেছে 20। এতটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে বলতো? এতটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? নাই। আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেব, এই টপিকটাকে শেষ করে নিই। আগে বলো এতটুকু বুঝছো কিনা। হ্যাঁ, এতটুকু হয়ে গেছে, এবং প্রত্যেকটা মানের সাথে একটা মান গুণ অবস্থায় আছে, সেটা কি? 10⁻10। এটা তোমাকে মনে না রাখলেও চলবে, কারণ ওটা আমাকে প্রত্যেকটা অপশনে তাই থাকবে। হ্যাঁ, তুমি এখন মিলাই মিলাই দেখবা এই 3টা পদার্থের জন্য 9টা মান আমাদের মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি আরেকটা মানে আসবো। হ্যাঁ, এই যে তাহাজিবুল অ্যান্সার করছে ভাইয়া লোহার ইয়ং এর মডেলিসের মান তো 20। আমি তোমাকে এটা অ্যান্সার করবো, আগে শেষ করতে তো, আমি তোমাকে বললাম তো। আচ্ছা যেহেতু বলেই ফেলছে, আমি বুঝাই দিই। তুমি খেয়াল করো, লোহা, লোহার মান কত দিয়ে আছে? 20 দিয়ে আছে না? কিন্তু আমি এখানে কত লিখছি দেখো তো, লোহার মান কত লিখছি? আমার এখানে লোহার ওয়ার মান কত আসছে? 11 আসছে না? এর কারণ আছে একটা, কারণ পুরাতন বইগুলাতে 11 ছিল। এবং তুমি খেয়াল করো, আমাদের যেই তপন স্যারের বই আছে, আমি নিয়ে আসছি, তপন স্যারের বইতে দেখো 2টা লোহা আছে। একটাই 5 নাম্বার খেলো, একটা হচ্ছে ঢালাই লোহা, হ্যাঁ, আর একটা হচ্ছে পেটা লোহা। তুমি খেয়াল করো কিন্তু। হ্যাঁ, তো তোমাকে যদি মেডিকেলে প্রশ্ন করে, প্রথম কথা তুমি এটা 11 তো, তুমি 20ও মনে রাখো, 11ও মনে রাখো, যে হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমাকে লোহার মান 11 শিখছি, বাট আমরা এটাকে 20ও শিখবো। প্রথম কথা, দুইটাই মনে রাখবা। কিন্তু পুরাতন বই নতুন বই ফেক না। তুমি পরীক্ষায় কি করবা? এখন তোমাকে যদি মেডিকেলে প্রশ্ন করে যে লোহার ইয়ং এর মান কত, আমি একটু এই পেজটা মুছে দিই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো মেডিকেলে প্রশ্ন করলো যে লোহার ইয়ং এর মান কত। যদি প্রশ্ন করে লোহার ইয়ং এর মান কত, তুমি একটু বুঝি করে খেয়াল করো তো, এইখানে 20 আছে, এই বক্সের কোনোটার মান কি 11 আছে বলো তো? একটু খেয়াল করো, আমি কোনোটার মান কি 11 আছে? নাই কিন্তু। তাহলে যদি এখান থেকে প্রশ্ন করে, তোমার অপশনে 20 থাকবে, 12 থাকবে, 10 থাকবে, 1 থাকবে। তাহলে এখানে কিন্তু 11-র কোয়েশ্চেনই আসে নাই। তাহলে তুমি যদি লোহার মানটাকে 20 আর 11 দুইটাই মনে রাখতে পারো, পরীক্ষায় দুইটাই কখনো দিবে না। বাট এর পরেও যদি দুইটাই দিয়ে দেয়, আমি তোমাকে এখন অ্যাকচুয়ালটা শেখাই, তোমাকে দুইটাই কখন দিতে পারে, যদি প্রশ্নটা করা হয় তপন স্যারের বই থেকে। কারণ তুমি খেয়াল করো তো, তপন স্যারের বইয়ের ক্ষেত্রে এই এখানে 20 আছে, এই ইয়ং এর বক্সে এক জায়গায় 20 আছে, আর এক জায়গায় 11 আছে। তুমি খেয়াল করছো? তাহলে তোমাকে কখন অপশনে 20ও থাকবে, কখন 11 থাকবে, যখন প্রশ্নটা তপন স্যারের বই থেকে করা হবে। এটা বুঝতেছো? এবং তুমি খেয়াল করো তো, যে ঢালাই লোহা, খেয়াল করো, ঢালাই লোহার মান কত দেয়া বলো তো? ঢালাই লোহার মান কত দেয়া? 11 দেয়া না? 11। তাহলে তোমাকে যদি উল্লেখ করে দেয় ঢালাই লোহার মান কত, অ্যাকচুয়ালি ঢালাই লোহার মান কিন্তু 11ই। হ্যাঁ, আগের বইগুলা তো 11ই ছিল। এই বইতে প্রিন্টিং মিস্টেক বলো যাই বলো, এখানে 20 চলে আসছে। আমরা দুইটাই মনে রাখবো, ভাইয়া লোহার মান 11, 20 দুইটাই, অপশনে যেইটা আসবে সেইটা দিব। যদি অপশনে দুইটাই দিয়ে দেয়, সেক্ষেত্রে প্রশ্ন এই স্যারের বই থেকে পড়া হয়েছে, সেক্ষেত্রে দেখো ভাইয়া যেটা শিখাইছে, ঢালাই মানে 11, পেটা মানে 20। কথা বুঝতে পারছো? যদি দুইটাই দিয়ে দেয়। হ্যাঁ,
আমি কি তোমাকে কনফিউশনটা ক্লিয়ার করতে পারছি কিনা আমাকে বলো তো, সবার কি কনফিউশন ক্লিয়ার হয়েছে? বাট ইউজুয়ালি দুইটাই দিবে না, কখনোই দুইটা দিবে না, কারণ এই বই থেকে মেডিকেলে প্রশ্ন হবেই না। প্রশ্ন মেডিকেলে এই স্যারের বই থেকে হবে, তুমি দুইটাই মনে রাখো, অপশনে একটাই থাকবে। অনেকের এই কনফিউশনে থাকে, আমি তাই বলে দিলাম। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ঢালাই লোহার মান হচ্ছে 11। তুমি 11-20 দুইটাই মনে রাখো। এবং মনে রাখবা কেমনে জানো? আমাকে একটা কথা বলো তো, ইস্পাত আর লোহা কি কাছাকাছি ধরনের পদার্থ না? ইস্পাত আর লোহা কি কাছাকাছি ধরনের পদার্থ না? হ্যাঁ, ওইটা ইস্পাত, ওটা লোহা। তাহলে ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক যা, লোহার ইয়ংয়ের গুণাঙ্ক তা। আমরা কিন্তু ইস্পাত শিখছি, দেখো এই স্কুলে ইস্পাতের 20, লোহারটাও 20, এমনি করেও মনে রাখতে পারো। ঠিক আছে, এখন কি কনফিউশন ক্লিয়ার হয়েছে এতটুকু? তাহলে আমাদের এই তিনটার জন্য হয়ে গেল। আমি অনেক সুন্দর করে বুঝাইছি, আমার কথাগুলো বুঝতে যদি এরপরও প্রবলেম থাকে আমি ক্লাসের শেষে এটা নিয়ে কথা বলবো। তাছাড়া তোমরা জানো নিশ্চয়ই যে তোমাদের কিন্তু সলভ ক্লাসও হয়। হ্যাঁ, আচ্ছা, তোমাদের কি ক্লাসের রুটিন নিয়ে কোনো প্রবলেম আছে? নাই তো? আমি এটা ক্লাসের পরে কথা বলবো, আগে ছকটা শেষ হোক। এতটুকু আশা করি বুঝতে পারছো। তাহলে এতটুকু আমাদের হয়ে গেছে। এখন তুমি ছকটার মধ্যে খেয়াল করো তো, এই ছকের শেষের তিনটা পদার্থ, পানি, পারদ, গ্লিসারিন, এরা কি তরল পদার্থ না বায়বীয় পদার্থ বলো তো? এটা কি তরল না বায়বীয়? এটা হচ্ছে তরল পদার্থ। তুমি দেখো তো, তরল পদার্থের কোনো কি ইয়ংয়ের গুণাঙ্ক আছে? দেখো তো, তরল পদার্থের কোনো কি ইয়ংয়ের গুণাঙ্ক আছে? তরল পদার্থের কোনো ইয়ংয়ের গুণাঙ্ক নাই। তরল পদার্থের কোনো দৃঢ়তার গুণাঙ্ক নাই। তরল পদার্থে শুধু কোন গুণাঙ্ক আছে? দেখো তো, তরল পদার্থে শুধুমাত্র আয়তন গুণাঙ্ক আছে। এই বক্সের ঠিক উপরে খেয়াল করো, আমি একটু বক্সটা নিয়ে আসি। এই বক্সের ঠিক উপরে তোমাদের একটা লাইন লেখা আছে, এই লাইনটা দাগায় ফেলবা। এই দেখো, নিচের দিকে তাকাও, যে তরল ও বায়বীয় পদার্থের শুধু কোন গুণাঙ্ক আছে? আয়তন গুণাঙ্ক আছে। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, আমি তোমাকে এতবার বলতেছি, এরপরও কিন্তু ভুল করবা। মেডিকেলে প্রশ্ন আসছে যে আয়তন গুণ, শুধুমাত্র আয়তন গুণাঙ্ক আছে নিচের কোন পদার্থের? তরল, বায়বীয়, কঠিন, তরল ও বায়বীয়। অ্যান্সার কি হবে? তরল ও বায়বীয়। ঠিক আছে, তাহলে তরল ও বায়বীয় তো শুধুমাত্র কে এর মানটাই আছে। এখন তুমি খেয়াল করো তো, তিনটা পদার্থ আছে, তিনটার তিনটা মান আমরা এখন মুখস্থ করব। আমাকে একটা কথা বলো তো, আমি আমি সেই ছকে চলে আসি। আমাকে বলো তো ভাইয়া, আমি সব থেকে ইম্পর্টেন্ট সংখ্যা জানি কি বলছিলাম এই ছকের জন্য? 2। ভেরি গুড। আমি এই তরল পদার্থগুলোর জন্য একটা লাইন লিখবো। লাইনটা হচ্ছে পানি পড়া। হ্যাঁ, লাইনটা হচ্ছে পানি পড়া। একটু মাঝখানে একটা গ্যাপ রাখবো, মাঝখানে একটা গ্যাপ রাখবো। পানি পড়া, এটাকে র বয়সন্য র দেই। পানি পড়া মানে, পানি মানে তো পানি, পড়া মানে হইতেছে পারদ। হ্যাঁ, পানি মানে পানি, পড়া মানে হচ্ছে পারদ। দুইটার মানে কি দিয়ে হবে? দুইটার মানে 2 দিয়েই হবে। আমি তোমাকে বলছিলাম না যে এই ছকে সব থেকে ইম্পর্টেন্ট সংখ্যা 2? সবকিছুই 2 দিয়ে হবে। তাহলে পানি পড়া আছে, পানি পড়াও 2 দিয়েই হবে। তাহলে আমি একটু বসাই দেই। হ্যাঁ, এটার মান হইতেছে 0.2, এটার মান হইতেছে 2 পয়েন্ট সামথিং। 2 পয়েন্ট কত জানার দরকার নাই। এখন আমাকে একটা কথা বলো তো, এটাকে এই দুটাকেই বা মনে রাখবো কেন? আমার তো আরো একটা তরল পদার্থ আছে। আগে বলো একটুক মনে থাকবে কিনা। আমি তোমাকে একটুক মনে রাখার নিয়ম বলে দিচ্ছি। আমাকে একটা কথা বলো তো, যে ছোটবেলা থেকে যখন আমরা শিখে আসছি যে 1 2 3 4 5 6, 0.2 আর 2.6, আমি যদি সিরিয়ালি যাই, কোনটা আগে আসবে? 0.2 আগে আসবে নাকি 2.6 আগে আসবে? 0.2টা আগে আসবে না? তাহলে পানি আগে, 0.2 আগে, পড়া পরে, 2 পরে। শেষ কথা। এখন পানি পরে, পানি কোথায় পরে জানো? পানি হচ্ছে পরে হইতেছে গ্লাসে পরে। দেখো মাঝখানে আমি লিখলাম পানি গ্লাসে পরে। কোথায় পরে? গ্লাসে পরে। এটা 0.2, এটা 2 পয়েন্ট সামথিং। আচ্ছা বলো তো, 2 যোগ 2 করলে কত হয়? বলো তো, 2 যোগ 2 করলে কত হয়? 4 হয় না? তাহলে এটার মান হবে 0.4 হবে। এবং এটাকে এই সিরিয়ালে কেন রাখলাম? কারণ পানি গ্লাসে পড়ার সিরিয়ালে ছোট থেকে বড় হবে, 0.2, 0.42। কথা বুঝছো? তাহলে না দেখে বলো তো এটাকে আমরা কেমনে করে মনে রাখতে পারি? ভাইয়া বলছে পানি পড়ে, ভাইয়া কি বলছে? পানি পড়ে। ভাইয়া বলছে পানি পড়ে। পানি কোথায় পড়ে ভাইয়া বলো তো? পানি গ্লাসে পড়ে। ভাইয়া গ্লাসটাকে একটু পরে পড়াইছে। সব থেকে ইম্পর্টেন্ট সংখ্যা জানি ভাইয়া কি ছিল? বলে ফেলো তো একবারে। ইম্পর্টেন্ট সংখ্যা জানি কি ছিল? ইম্পর্টেন্ট সংখ্যা ছিল 2। আচ্ছা, তাহলে আমি জানি একটার মান 0.2, একটার মান 2 দশমিক সামথিং। আচ্ছা বলো তো কোনটার মান 0.2 হবে? পানির মান 0.2 হবে। তাহলে 2 পয়েন্ট সামথিং কোনটার মান হবে? পড়ার মান 2 পয়েন্ট সামথিং হবে। বলতো 2 যোগ 2 করলে কত হয়? 4 হয়। কত 4? মাঝখানে কি এই দুই সংখ্যার বড় সংখ্যা থাকবে নাকি ছোট সংখ্যা থাকবে? ছোট সংখ্যা থাকবে। তাহলে 0.4 সিরিয়ালি এমনে যাবে। ঠিক আছে, তাহলে তুমি দেখো পানি, গ্লিসারিন, পারদ। গ্লাসে মানে গ্লিসারিন। এই দেখো ছকের মধ্যে আমরা পানি, পারদ, গ্লিসারিন
পড়ে ফেলছি। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা শিখলাম, এই তিনটা শিখলাম, 3 3 6টা শিখছি, আমাদের আর বাকি আছে 3টা, বাট আমি আর শিখবো একটা, আর একটা শিখলেই আমার ছক শেষ। তার আগে বলো তো আমরা এতক্ষণ যা যা শিখছি এতটুকু বুঝতে পারার কোনো সমস্যা আছে কিনা, বলে ফেলো তো। এতটুকু বুঝতে পারার কোনো সমস্যা আছে? নাই। এখন তুমি খেয়াল করো, আর আমরা একটা শিখবো, সেটা হচ্ছে সীসা। এটা আরো ইজি, হ্যাঁ, এটা আরো ইজি। আমি এখানেই লিখে ফেলি, মনে রাখবা। আমাকে বলো তো গুণাঙ্ক গুলার সিরিয়াল জেনে কি ছিল? আমি যে একটু আগে একটা ছক শিখাইছিলাম, সেই ছকের মধ্যে গুণাঙ্ক গুলার সিরিয়াল কি ছিল বলতো? এই এন কে ওয়াই ছিল না? বলতো, ভেরি গুড, আমি লিখে ফেললাম এন কে ওয়াই। হ্যাঁ, এবং আমরা কার মান শিখবো? আমরা শিখবো সীসার মান। হ্যাঁ, সীসার মান শিখবো। সীসা ওই সেম বক্স করবো, সীসার মান শিখবো। কেন সীসার মান শিখবো? কারণ সীসার মানটা অনেক ইজি মনে রাখা। আমাকে বলো তো, সীসার জন্য আমরা একটা সংখ্যা মনে রাখবো, সেটা হচ্ছে 6। আমাকে বলো তো, সীসা কি সি দিয়ে শুরু হয় না? 6 রে যদি বাংলায় লেখো, সেটাও কি, আমি ভুল বানান লিখতেছি, আমি শুদ্ধ বানানে লিখি, সেটাও কি সি দিয়ে শুরু হবে না? 6। তাহলে সীসাও সি দিয়ে শুরু, 6 ও সি দিয়ে শুরু। তার মানে এই সীসার প্রত্যেকটা মানের সাথে 6 রিলেটেড কিছু থাকবে। তুমি খেয়াল করে দেখবা তোমার বইতে সীসার প্রত্যেকটার মানের শেষে দশমিকের ঘরে 6 আছে। যদি সিরিয়ালি বসাই 0.6, 4.6, 1.6। তাহলে কি মনে রাখবা কেমনে? যদি তোমাকে সীসার মান জানতে চাই, মনে রাখবা সীসা মানেই 6। প্রত্যেকটার মানের শেষে দশমিকের ঘরে কি থাকবে? 6 থাকবে। মানগুলা সিরিয়ালি বলে ফেলো তো, এন কে ওয়াই মানগুলা সিরিয়ালি বলে ফেলো তো। 0.6, 4.6, আরেকটা কি 1.6। ঠিক আছে, 0.6, 4.6, 1.6। তুমি খেয়াল করো, আমরা 3 3 6 আর 7টা পদার্থের মান শিখছি। তুমি এই ছক থেকে আর কোনো কিছু শেখার কোনো প্রয়োজন নাই, কোনো কিছু শেখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এই ছক আর কোন আর পড়বা না এই ছক থেকে, কারণ এই ছক থেকে এখন আর মেডিকেলের প্রশ্ন হয় না, বাট হইলেও তুমি এই কয়টাই শিখবা, কারণ এই কয়টা শিখলেই তুমি সবগুলোর অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তোমার কাছে হয়তোবা জিনিসটা কঠিন লাগতেছে, বাট এটা আসলে তোমার অলরেডি মুখস্থ হয়ে গেছে। তোমাকে প্রমাণ দেই কেমনে করে মুখস্থ হয়েছে। আমারে বলো তো, আমি একটা বাংলা লাইন বলছিলাম, লাইনটা জানি কি ছিল, বলে ফেলো। এলো, আমি এখন শুরু করে লিখবো, এলো লতা স্কুলে, তাই না? গুণাঙ্ক গুলা জানি কি ছিল? এন কে ওয়াই ছিল। সব থেকে ইম্পর্টেন্ট সংখ্যা জানি কি ছিল? 2 ছিল। তাহলে এখানে 2 বসাবো, তাই না? ফাঁকা ঘর যেহেতু 9টা ছিল, 9 থেকে 2 বাদ দিলে কত থাকে? 7 থাকে। 7 7 বসাই দিলাম। এখন সব থেকে ইম্পর্টেন্ট সংখ্যা 2, আমি সূত্র বসাবো, +2 × 2। এখানেও +2 × 2। তাহলে 2 + 2 কত হয়? 4, 4 দুগুণা 8, 7 + 2 9, 9 দুগুণা 18। এখন যেহেতু ওয়াই এর মান নিচে, সূত্র ইউজ হবে নিচে নিচে, দুইটাই +2, দুইটাই +2, তাই না? 9 + 2 11, 18 + 2 20। দেখছো, তোমাদের কিন্তু পড়া হয়ে গেছে। প্রত্যেকটা সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ অবস্থায় থাকবে ভাই বলো তো? 10⁻10 গুণ অবস্থায় থাকবে। আচ্ছা বলো তো ভাইয়া, সীসা মানেই জানি কি শিখাইছি, বলে ফেলো তো। সীসা মানেই জানি কি শিখাইছি? আক্তারা বেগম, রাবেয়া, সবাই অ্যান্সার করতেছে। সীসা মানেই 6। মানগুলা সিরিয়ালি বলে ফেলো তো। 0.6, 4.6, 1.6। আচ্ছা, অনেক তো পারলা। আমি এখন লাস্ট কোয়েশ্চেন করব, দেখি পারো কিনা। লাস্ট কোয়েশ্চেন, এটা পারলে যে সবার আগে পারবা তার জন্য আমার স্পেশাল গিফট আছে। হ্যাঁ, যে সবার আগে পড়বা তার জন্য আমার স্পেশাল গিফট আছে। আমাকে একটা কথা বলতে পারবা তোমরা কেউ, যে অনেক তো পারলা, আমি তো একটু আগে শিখলাম যে পানি, তাই না? আমি লিখি যাও তোমার জন্য। আচ্ছা, পানি। হ্যাঁ, আমাকে একটা কথা বলো তো, যে পানির ইয়ং এর গুণাঙ্কের মান কত, বলে ফেলো তো। পানির ইয়ং এর গুণাঙ্কের মান কত? এমন মায়ের লাগাবো, মানে আমি যদি তোমাকে কমেন্ট সেকশন দেখাইতে পারতাম যে প্রত্যেকে লিখতেছে 0.2, এবং প্রত্যেকটা 0.2 লিখতেছে, এবং 0.2 লেখার পরে আবার সাথে সাথে ঠিক করে লিখতেছে যে ভাইয়া, ভাইয়া তো শিখাইলো, আপনি তো বলছেন যে নাই, তার মানে পানির কোনো ইয়ং এর গুণাঙ্ক নাই। পানির কিন্তু কোনো ওয়াই এর মান বা দৃঢ়তার গুণাঙ্ক নাই। পানির শুধু কোন গুণাঙ্ক আছে? পানি শুধুমাত্র আয়তন গুণাঙ্ক আছে। তুমি যাতে আর ভুল না করো, এই জন্য আমি তোমাকে এখানে জোর করে ভুল করাইলাম, যাতে এটা মাথায় থাকে যে ভাইয়া বলছিল পানির কোনো ওয়াই নাই। ঠিক আছে, এই ছক শেষ। এখন ছকের ঠিক পরের, একজন বলছে কেউ গিফট পাবে না, অফলাইনে গিফট দেওয়া হবে। ছকের ঠিক পরের পেজে খেয়াল করো, জাস্ট একটা সমীকরণ দেওয়া আছে, আমি একটু দেখাই দিই। হ্যাঁ, আমি একটু দেখাই দিয়ে আসি, তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, ওই সময় ওই স্লাইডটা আসে নাই।
এই যে ছকটা আমি শিখলাম না মাত্র, এই ছকের ঠিক পরের পেজে নিচের দিকে দেখবা যে একক আয়তনে সঞ্চিত শক্তির একটা সমীকরণ দেয়া আছে। তোমরা জাস্ট ওই সঞ্চিত সমীকরণটা খালি শিখবা, যে একক আয়তনে সঞ্চিত শক্তি ইজ ইকুয়াল টু হাফ ইনটু দৈর্ঘ্য পীড়ন ইনটু দৈর্ঘ্য বিকৃতি। জাস্ট এইটাই শিখবা, আর ভিতরে কিছু শেখার প্রয়োজন নাই। অনেক প্রতিপাদন আছে, তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ, তোমরা আর পরীক্ষা দিবা না এখন, সো আমাদের প্রতিপাদন বোঝারও প্রয়োজন নাই, আমরা খালি সমীকরণ শিখবো, ঠিক আছে? তারপরের পেজে গেলে দেখবা বল ধ্রুবক টপিকটা আছে। তো বল ধ্রুবক টপিকটা আসলে অন্যান্য অনেক চ্যাপ্টারে পাবা, তারপরও চলো আমি একটু পড়াই দিই। তুমি খেয়াল করো, আমি যদি কোনো একটা স্প্রিং এর একটা ডান্ডার মধ্যে একটা স্প্রিং